হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবাই? সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জাস্ট কমেন্ট করে জানাবেন যে ভয়েস ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু জাস্ট কমেন্ট করে জানান যে সব কিছু ঠিক আছে কিনা, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, একটু জাস্ট কমেন্ট করে জানান সবাই। ওকে, আমি একটু লাইভটা শেয়ার করে দিই, আপনারা জাস্ট কমেন্ট করে জানান যে ঠিক মতো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে সকলে জানান। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম, সব কিছু ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন না? ওকে, কিন্তু দেখতে পাচ্ছেন না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু জাস্ট আমি 1 মিনিট সময় নিব, ঠিক আছে? আমি 1 মিনিট একটু সময় নিব। এই 1 মিনিট সময় আপনারা যেটা করবেন, সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দেন এবং শেয়ার করে দেন বন্ধুদেরকে, ঠিক আছে? বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন লাইভটা, যাতে করে সবাই যাতে আমাদের ক্লাসটা করতে পারে। ওকে, একটু কষ্ট করে আপনারা বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দেন সবাই, ঠিক আছে? তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানাবেন তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি এবং শুনতে পাচ্ছেন কি, একটু কমেন্ট করে জানান সবাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা মেনলি ক্লাস করতে যাচ্ছি কি নিয়ে? অংশীদারি ব্যবসা নিয়ে ক্লাস করতে যাচ্ছি, তাই না? তো অংশীদারি ব্যবসা আপনাদের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক। অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা থেকে প্রায় প্রতি বছর আমাদের রাবি এবং গুচ্ছতে প্রশ্ন হয়, এবং ঢাবিতে যে বিষয়টা হয়, ঢাবিতে যদি 1 বছর অংশীদারি ব্যবসা থেকে প্রশ্ন দেয়, তাহলে পরের বছর সাধারণত দেয় না। অর্থাৎ অংশীদারি ব্যবসা ঢাবিতে 1 বছর প্রশ্ন করলে 1 বছর দেয় না। তো আপনাদের পূর্বের ব্যাচ অর্থাৎ 22-23-এ যারা পরীক্ষা দিয়েছে, তাদের কিন্তু অংশীদারি ব্যবসা থেকে কোনো প্রশ্ন আসেনি। তো সেই জায়গা থেকে বলা যায় আপনাদের জন্য ঢাবিতে অংশীদারি ব্যবসা একটা অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। ওকে ওকে, তো সবাই একটু যেটা করবেন, বন্ধুদেরকে একটু ভাইয়া মেনশন করে দেন সবাই। হ্যাঁ, সবাই একটু মেনশন করে দেন। অংশীদারি ব্যবসা থেকে আমরা এবার, আমি আইডিয়া করছি যে অংশীদারি ব্যবসা থেকে, ঠিক আছে, অংশীদারি থেকে ডিইউ প্লাস আরইউ প্লাস জিএসটি সব জায়গায় আমরা প্রশ্ন পাবো। ওকে, এই 3 জায়গাতেই আমরা কি পাবো? অংশীদারি ব্যবসা থেকে এই 3 জায়গাতে আমরা প্রশ্ন পাবো। ওকে ভাইয়া, এবং আমি এটাও বলে দিই, অংশীদারি ব্যবসা থেকে কোনো ঝামেলাপূর্ণ না, অতি সহজে যতটুকু শেখানো দরকার অতটুকুই আপনাদের ক্লাসে আজকে শেখাবো, এবং এই জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন, এর বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। আমি জাস্ট বেশি না 10-12টা ম্যাথ শেখাবো আপনাদেরকে, আর থিওরি কি কি আসতে পারে এগুলো বলে দিব, এগুলো করে যাবেন, অংশীদারি ব্যবসা শেষ। এর বাইরে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না অংশীদারি ব্যবসা নিয়ে। ওকে ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, ঠিক আছে ভাইয়া? সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন এবং শেয়ার করে দেন, ঠিক আছে? লাইভটা সবাই একটু শেয়ার করে দেন তো ভাইয়া, কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করেন এবং বন্ধুদেরকে মেনশন করেন। সবাই সবাই একটু মেনশন এবং শেয়ার করে দেন, ঠিক আছে? বেশি না, জাস্ট একটা করে শেয়ার করবেন, আর 5 জন বন্ধুকে একটু মেনশন করে দেন সবাই, আমি দেখতে চাই। হ্যাঁ, কারণ আমরা ভাইয়া কষ্ট করে স্লাইড বানিয়ে আপনাদের জন্য ক্লাসগুলো করাচ্ছি, এবং আমি বলতে পারি অ্যাকাউন্টিংয়ে আপনাদেরকে আমি যতগুলো ফ্রি রিসোর্স দিয়েছি, বাংলাদেশে কেউ মনে হয় এত ফ্রি রিসোর্স দেয়নি অ্যাকাউন্টিংয়ে। শর্ট ভিডিও বলেন, ক্লাস বলেন, আমি তো সব টপিকের উপরে আপনাদেরকে ফ্রি ক্লাস দিয়ে দিয়েছি, লাইভ ক্লাস এবং ফ্রি ক্লাস দিয়ে দিয়েছি। তাহলে এগুলো করতে তো ভাইয়া কষ্ট করতে হয়, তাই না? কষ্ট করে ক্লাস করতে হয়, স্লাইড মেক করতে হয়, একটা ক্লাসের প্রস্তুতি কিন্তু অনেক বেশি।
তো আপনারা ক্লাস করেন, উপকৃত হন, ক্লাসগুলো থেকে অবশ্যই ভালো লাগে। একটু আমি চাই যে যেহেতু কষ্টটা হচ্ছে এক কষ্টে, অনেক স্টুডেন্ট যাতে উপকৃত হয়, যারা ক্লাসের সুযোগ পাচ্ছে না, যাদের অনেক সমস্যা, তারা যাতে ক্লাসগুলো করতে পারে। আমি যখন ইউটিউবে ভিডিওগুলো দিই তখন দেখি যে ইউটিউবে অনেকে কমেন্ট করে, ভাইয়া অনেক টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হয়েছি, হয়ে শিখতে পারিনি, আপনার জাস্ট এই 1 ঘন্টার একটা ক্লাসে আমার সকল সমস্যার সমাধান হয়ে গেল। বেশিরভাগ টপিকে এই জিনিসগুলো দেখি। তো একটু ভাইয়া চাবো যে কষ্ট করে একটু বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন, জাস্ট একটা করে শেয়ার করবেন সবাই, আর একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, ঠিক আছে? এতটুকুই চাও আপনাদের কাছে, বেশি জোর করব না, জাস্ট আমার পক্ষ থেকে বললাম। আপনাদের যদি ভালো লাগে, মনে করেন যদি আমার ক্লাস থেকে কোনোদিন একটু হলেও উপকৃত হয়েছেন, তাহলে এই কাজটা একটু করে দেন সবাই মিলে, ঠিক আছে? দেন আমরা ক্লাস শুরু করবো। ওকে ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কষ্ট করে ভাইয়া একটা করে শেয়ার করেন এবং 5 জন বন্ধুকে একটু কষ্ট করে মেনশন করে দেন, ঠিক আছে? জাস্ট আমার পক্ষ থেকে আপনাদেরকে বললাম, করতেই হবে এমন কোনো কথা নাই, আমার পক্ষ থেকে আপনাদেরকে জাস্ট একটু বললাম, যদি মনে হয় যে করব তাহলে করেন, না করলে ভাইয়া জোর নাই। ওকে, জোর তো করতে পারি না, ঠিক আছে? শেয়ার ডান ভাইয়া, শেয়ার ডান। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের পরীক্ষার আর খুব বেশি দিন সময় নাই, তাই না? পরীক্ষার আর আমাদের বেশি দিন সময় নাই। লাইভে এখন 100 জন হয়নি, কি দুঃখ। একটু 100 জন করে দেন, তাহলে আমরা আলোচনা শুরু করি। ওকে, একটু 100 জন করে দেন তো ভাইয়া, 100 ক্রস করে দেন একটু। আচ্ছা, সবাই শেয়ার দিচ্ছে এবং মেনশন দিচ্ছে বন্ধুদেরকে, অনেক ধন্যবাদ যারা মেনশন করছেন বন্ধুদেরকে, একটু জাস্ট মেনশন করে দেন। একজন বলছে ফ্রম ইউসিসি ফার্মগেট। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে। 100 জন হয়েছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। কই 100 জন তো হয় না এখনো। 100 জন হইলে আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? কারণ আমি 100 জন হইলে আমি ক্লাস শুরু করি। স্যার ডান হয়েছে, 100 হয়েছে। কই আমার এখানে শো করে না কেন? আমার এখানে 97 হয়ে আছে, 104 জন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া, অংশীদারি ব্যবসা থেকে এই বছর প্রতি ইউনিভার্সিটিতে প্রশ্ন হবে। আপনি মেন্টালিটি এভাবে সেট আপ করে নিয়ে যাবেন যে অংশীদারি ব্যবসা থেকে প্রতিটা ইউনিভার্সিটিতে আমার প্রশ্ন আসবে। ওকে, যে কথাগুলো বলবো সুন্দর করে নোট ডাউন করবেন। ওকে, কারণ আমি যেভাবে বলবো এই কথাগুলো কোনো বইতে লেখা নাই, বা বইতে লেখা থাকলেও আপনাদের বুঝতে একটু ঝামেলা হয়। আমি খুব সহজ করে সুন্দর করে আপনাদেরকে করে দিচ্ছি। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখেন। তাহলে আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। আজকের ক্লাসে অনেক কিছু ঘোষণা আছে, জরুরি কিছু ঘোষণা আছে ক্লাসে আজকে। ওকে, দেখেন তাহলে, দেখেন আমরা প্রথমে জানবো কি, দেখেন একজন অংশীদার ব্যবসা হতে কি কি পায়, ঠিক আছে? আমি একেবারে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনাদেরকে পড়ানো শুরু করছি। একজন অংশীদার ব্যবসা থেকে কি কি পায় সেটাকে আমরা বলছি অংশীদারদের কি, অংশীদারদের বলছি প্রাপ্য, ঠিক আছে? অংশীদারদের কি বলছি? অংশীদারদের প্রাপ্য। একজন অংশীদার ব্যবসা থেকে কি কি পায় সেটাকে আমি বলছি কি, অংশীদারদের প্রাপ্য, বা অংশীদাররা একটা ব্যবসা থেকে কি কি পাবে, ঠিক আছে? তাহলে দেখেন একজন অংশীদার ব্যবসা হতে কি কি পায় সেই জিনিসগুলো আমরা একটু দেখি। দেখেন, সাধারণত একজন অংশীদার ব্যবসা থেকে কি পায়? সাধারণত একজন অংশীদার ব্যবসা হতে মূলধনের সুদ পায়, সাধারণত একজন অংশীদার ব্যবসা হতে বেতন পায়, মুনাফার অংশ পায় এবং কমিশন পায়। সাধারণত এই জিনিসগুলো একজন অংশীদার ব্যবসা হতে পেয়ে থাকে, ঠিক আছে ভাইয়া? খুব সুন্দর করে মাথায় রাখেন, একজন অংশীদার ব্যবসা হতে কি কি পায় সেটাকে আমরা অংশীদারদের প্রাপ্য, বা অংশীদাররা একটা ব্যবসা হতে কি কি পাবে, এটা যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে আমরা জাস্ট এটা মাথায় রাখবো, একজন অংশীদার ব্যবসা হতে মূলধনের সুদ পায়, বেতন পায়, মুনাফার অংশ পায় এবং যদি কমিশন যদি বলা থাকে তাহলে এই জিনিসগুলো একজন অংশীদার তার ব্যবসা হতে পেয়ে থাকবে। আমি কি বুঝাতে পেরেছি ভাই? এই জিনিসটা একটু বলেন তো। একজন অংশীদার ব্যবসা হতে এই জিনিসগুলো সাধারণত পেয়ে থাকে। তাহলে অনেক প্রশ্নে আমরা দেখতে পাবো ভাইয়া, একজন অংশীদার ব্যবসা হতে কি পায়, একজন অংশীদার ব্যবসা হতে কি পাবে। প্রশ্নে যদি আমরা এটা জানতে চাই তাহলে আমরা জাস্ট এই জিনিসগুলো নির্ণয় করে যোগ করে দিব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। বিগত সালে অনেক প্রশ্ন আসছে এই টপিকের উপরে। ভাইয়া, আমরা কি সবাই বুঝতে পেরেছি একজন অংশীদার ব্যবসা হতে কি কি পায়? সবাই একটু বলেন তো, একজন অংশীদার ব্যবসা হতে কি কি পায় সেটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একজন অংশীদার ব্যবসা হতে এই জিনিসগুলো সাধারণত পেয়ে থাকে। সবাই কি বুঝছি ভাইয়া? ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এই জিনিসটা সুন্দর করে মাথার মধ্যে ঢোকাই নেন। আপনাকে আমি শিওর জানি এই কথাটা কেউ বলেনি যে একজন অংশীদার ব্যবসা হতে কি পায়, এই জিনিসটা দিয়ে যে ম্যাথ সলভ করার প্রথম যে এই জিনিসটা জানতে হবে, এই জিনিসটা আপনারা জানতেন না, আমি শিওর, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখেন যে একজন অংশীদার সাধারণত ব্যবসা হতে এই জিনিসগুলো পেয়ে থাকে। ওকে, এখন ভাই বলেন তো, একজন অংশীদার যদি ব্যবসা হতে এই জিনিসগুলো পেয়ে থাকে তাহলে অংশীদারের
ব্যবসা হতে কিছু কিছু জিনিস কাটা যাবে না ভাইয়া? কিছু কিছু জিনিস কাটা যাবে না? কিছু কিছু জিনিস কাটা যাবে। কি কি জিনিস কাটা যায় ভাইয়া দেখি তো আমরা। এই জিনিসগুলো যদি একজন অংশীদার ব্যবসা হতে পেয়ে থাকে তাহলে তার হিসাব থেকে আবার কি কি জিনিস কাটা যায় দেখি। একজন অংশীদারের হিসাব থেকে সাধারণত উত্তোলন এবং উত্তোলনের সুদ এই দুইটা জিনিস কি করা হয়? কর্তন করা হয়। মনে থাকবে, একজন অংশীদারের হিসাব, একজন অংশীদার ব্যবসা হতে এই জিনিসগুলো পায় আর তার হিসাব থেকে এই দুইটা জিনিস কি করা হয়? কর্তন করা হয়, মানে কাটা হয়। ক্লিয়ার ভাইয়া? এতটুকু জিনিস কি সবাই বুঝতে পেরেছেন? বলেন তো দেখি, এতটুকু জিনিস কি আমরা বুঝতে পেরেছি সবাই? তাহলে এগুলো একজন অংশীদার ব্যবসা হতে পাই, বা আমাকে যদি বলে একজন অংশীদার ব্যবসা হতে কি কি পাবে, তাহলে আমরা এগুলো বের করব। ওকে, আর যদি বলে কি কি কাটা যাবে তাহলে আমরা এগুলো বের করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভাইয়া আমরা এখন একটু নেক্সটে যাই। দেখেন, আমরা একটু নেক্সটে যাই। দেখেন, এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভাইয়া দেখেন, বন্টনযোগ্য মুনাফা নির্ণয়। বন্টনযোগ্য মুনাফা নির্ণয় ভাইয়া, এই যে বন্টনযোগ্য মুনাফা নির্ণয়, এটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, আমরা এখন শিখব কি? আমরা এখন শিখব বন্টনযোগ্য মুনাফা নির্ণয়। ওকে, একটু দাঁড়ান তো। একটু দাঁড়ান। আচ্ছা, লেট করেছেন, সমস্যা নাই। শিট, ওকে, লাইভটা মনে হয় একটু ঘোলা হয়ে গেছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন, এখন আমরা যেটা শিখবো, এখন মনে হয় একটু প্রবলেম করছিল, ঠিক করলাম আমি। ঠিক আছে, দেখেন, আমরা এখন শিখবো ভাইয়া বন্টনযোগ্য মুনাফা নির্ণয়। ঠিক আছে, বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করা শিখবো। এই জায়গাটা ভাইয়া একটু ভালো করে শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে শিখবেন আপনারা। দেখেন, বন্টনযোগ্য মুনাফা যখন আমরা নির্ণয় করব, এই বন্টনযোগ্য মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব? দেখেন, প্রশ্নে একটা লাভ দেয়া থাকবে। ঠিক আছে, প্রশ্নে দেখবেন একটি লাভ দেয়া থাকে। এই লাভের সাথে আপনার উত্তোলনের সুদ, লাভের সাথে কি করব আমি? লাভের সাথে আমি উত্তোলনের সুদ, এবং যদি পণ্য উত্তোলন দেয়া থাকে, কি উত্তোলন ভাইয়া? পণ্য উত্তোলন যদি দেয়া থাকে তাহলে কি করব? যোগ করব। করার পরে ভাইয়া আমাদের একটা টাকা আসবে। এই টাকা থেকে আমরা কি করব? মাইনাস করব কাকে? প্রাপ্য অংশগুলো, অংশীদারদের প্রাপ্য বা অংশীদার যে জিনিসগুলো পাই। ঠিক আছে, সেই জিনিসগুলো মাইনাস করব। যেমন কি ভাইয়া, এখান থেকে আমরা মাইনাস করব কি? মাইনাস করব হচ্ছে মূলধনের সুদ। মাইনাস করব আমরা কি? মাইনাস করব হচ্ছে আমরা বেতন। মাইনাস করব আমরা ঋণের সুদ যদি থাকে, সেই ঋণের সুদকে আমরা মাইনাস করব। এই জিনিসগুলো মাইনাস করার পরে যে টাকাটা পাবো আমরা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বন্টনযোগ্য মুনাফা। কি বলবো ভাইয়া? বন্টনযোগ্য মুনাফা। ওকে, তাহলে ভাইয়া দেখেন, আমাকে যখন বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে বলবে, আমাদেরকে যখন বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে বলবে, তখন কি করব? প্রশ্নে একটা লাভের পরিমাণ দেয়া থাকবে, দেখবেন। ঠিক আছে, ওই লাভের সাথে আমরা উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন যদি থাকে, এই দুইটা জিনিসকে কি করব? যোগ করব। যোগ করার পরে ভাইয়া, এই যে দেখেন, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, অর্থাৎ এই যে ব্যয়গুলো আছে, এই ব্যয়গুলোকে কি করব? আমি ব্যয়গুলোকে মাইনাস করে দিব। দিলেই আমি কি পাবো ভাইয়া? দিলেই আমি বন্টনযোগ্য মুনাফা পাবো। কি পাবো? বন্টনযোগ্য মুনাফা পাবো। তাহলে ভাইয়া, বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে বললে আমরা বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করব? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো দেখি একটু। আমাকে যদি বলে প্রশ্নে যে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করো, তাহলে বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, আমরা কি সবাই পারবো ভাইয়া? একটু কমেন্ট করেন তো দেখি। বন্টনযোগ্য মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব, সেটা কি আমরা বের করতে পারবো? বলেন, বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করব, এটা বের করতে পারবো? জি ভাইয়া।
জি পারবো, ভেরি গুড। তাহলে এই জিনিসটা ভাইয়া একটু মনে রাখেন, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখেন। তাহলে আমরা অলরেডি ভাইয়া দুইটা জিনিস শিখলাম, এটা একটু মনে রাখেন, আমাদের এই সব জিনিসগুলো আমাকে কাজে লাগবে। একটা যদি লাভ দেয়া থাকে, লাভের সাথে উত্তোলনের সুদ থাকলে যোগ করব, পণ্য উত্তোলন যদি থাকে যোগ করব, আর যে ব্যয়গুলো আছে যেমন মূলধনের সুদ একটি ব্যয় হিসাব, বেতন একটি ব্যয় হিসাব, ঋণের সুদ একটি ব্যয় হিসাব, এই জিনিসগুলো যদি থাকে ভাইয়া তাহলে বাদ দিলে আমরা কি পাবো, বন্টনযোগ্য মুনাফা পাবো। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ কমিশনও, কমিশন থাকলেও বাদ যাবে, ব্যয় আমি তো বলছি ব্যয়গুলো, আমি তো বলছি ভাইয়া যে ব্যয়গুলো, ব্যয় কমিশন ব্যয় না, ব্যবসার জন্য একটি ব্যয়, তাহলে এই জিনিসগুলো থাকলে সবগুলো আমরা বাদ দিব, বাদ দিলে আমরা কি পাবো, বন্টনযোগ্য মুনাফা পাবো। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখেন আমি কিন্তু দুইটা জিনিস একটা বললাম, এতক্ষণ আমি যা পড়াইলাম সেটা হচ্ছে প্রাপ্য বা পাবে কি কি অংশীদাররা, এই জিনিসটা শিখলাম। 2 নম্বরে আমরা শিখলাম অংশীদারের হিসাব থেকে কি কি কর্তন যায় সেটা শিখলাম। 3 নম্বরে আমরা শিখলাম কি, 3 নম্বরে আমরা শিখলাম যে বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করে সেই জিনিসটা আমরা বের করা শিখলাম। রাইট ভাইয়া, এই জিনিসগুলো কি আমরা বের করা শিখেছি, এই জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি বের করা শিখেছি, তাই না, এই জিনিসগুলো আমরা বের করা শিখেছি। এখন আমাদের নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে, দেখি প্রশ্নে চলে যায়, একটি প্রশ্ন সলভ করি আমরা এখন। ঠিক আছে, প্রশ্নটা দেখেন আসছে কবে, প্রশ্নটা আসছে ঢাবি 11-12। দেখেন ভাইয়া, দেখেন এত বড় একটা প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন সলভ করার টেকনিক বা ওয়েটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রশ্ন সলভ করতে হয় কেমনে, দেখেন প্রশ্ন আমরা সলভ করব সেটা হচ্ছে, প্রথমে না লেট হয়নি, সমস্যা নাই, প্রশ্ন আমরা কেমনে সলভ করব, প্রশ্ন সলভ করার ওয়ে হচ্ছে, প্রথমে আমরা পড়ব প্রশ্নে কি বের করতে বলছে। দেখেন তো প্রশ্নে বলছে 2010 সালের বন্টনকৃত মুনাফার পরিমাণ কত, বন্টনকৃত মুনাফার পরিমাণ কত, 2010 সালে বন্টনকৃত মুনাফার পরিমাণ কত। ভাইয়া তার মানে কি বলছে বলেন তো, বন্টনযোগ্য মুনাফা বের করতে বলছে না আপনাকে, কি বের করতে বলছে ভাইয়া, আমাকে বলছে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ কত, বন্টনযোগ্য মুনাফা বের করতে বলছে। তাহলে ভাইয়া বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের করে, আমরা কি সবাই জানি বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের করে, বন্টনযোগ্য মুনাফা বের করা আমরা একটু আগে শিখলাম। প্রথমে দেখব প্রশ্নে একটি লাভ দেয়া থাকবে, দেখেন 2010 সালে কারবারটি 2 লাখ টাকা মোট মুনাফা করে, তাহলে দেখেন একটা মুনাফার পরিমাণ দেয়া আছে, কত টাকা, 2 লাখ টাকা। ওকে, এটা হচ্ছে কি দেয়া আছে ভাইয়া, মুনাফা দেয়া আছে, তাড়াতাড়ি করার কিচ্ছু নাই, সুন্দর করে দেখেন। এর সাথে আমি বলেছিলাম যদি উত্তোলন এবং উত্তোলনের সুদ থেকে থাকে তাহলে সেটা কি করব, তাহলে সেটা যোগ করব। দেখেন তো প্রশ্নে উত্তোলন এবং উত্তোলনের সুদ আছে কিনা, দেখি তো প্রশ্নে উত্তোলন এবং উত্তোলনের সুদ আছে কিনা, না, প্রশ্নে কোনো উত্তোলন এবং উত্তোলনের সুদ নাই। তাহলে আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমরা মাইনাস করব কাকে, মাইনাস করব সকল ব্যয় সমূহকে, মাইনাস করব কাকে, সকল ব্যয়গুলোকে মাইনাস করব। ভাইয়া দেখি তো প্রশ্নে কি কি ব্যয় আছে, প্রারম্ভিক মূলধন এত টাকা এত টাকা, চুক্তি অনুসারে অংশীদাররা প্রারম্ভিক মূলধনের উপরে 10% হারে সুদ পাবে। কিসের সুদ ভাইয়া, মূলধনের সুদ। আমরা জানি মূলধনের সুদ একটি ব্যয় হিসাব, তাহলে মূলধন আছে দুইটা, 80 আর কত 50, তাহলে 80 আর 50 মিলে কত হয়, 1,30,000 টাকা। দুইজনের মূলধন হয় কত, 1,30,000 টাকা, এর উপরে 10% ধরতে বলেছে, তাহলে 10% ধরলে কত হয় ভাইয়া, 13,000 টাকা হয়। রাইট, তাহলে দেখেন মূলধনের সুদ কত হইলো, 13,000 টাকা। এটাকে আমরা কি করব ভাইয়া, এটাকে মাইনাস করব। কেন মাইনাস করব, কারণ এটি একটি ব্যয় হিসাব। ওকে, এরপরে যাই, অনু মাসিক 1,000 টাকা করে বেতন পাবে। কি বেতন পাবে, মাসিক বেতন পাবে। আমরা অঙ্কটা করছি কতদিনের জন্য, অঙ্কটা করছি আমরা বছরের জন্য। মাসে যদি 1,000 টাকা করে হয় তাহলে 1 বছরে বেতন খরচ হবে কত ভাইয়া, 1 বছরে বেতন খরচ হবে 12,000 টাকা। তাহলে বেতনও একটি কি হিসাব, ব্যয় হিসাব। এই 12,000 টাকা মাইনাস করেন। ওকে, এরপরে আসেন বেতন পাবে, তারপরে বলেছে পরিচালন খরচ। এই যে দেখেন খরচ দিয়েছে 70,000 টাকা, তাহলে এই খরচটা 70,000 টাকা কি করব, 70,000 টাকা মাইনাস করব।
অন্যান্য খরচ বলেছে, আবার সেই খরচ কত? 5,000 টাকা। এই খরচটাও কি করব আমরা? এই খরচও মাইনাস করব। আর কি কিছু আছে ভাইয়া? আর কিছু নাই। তাহলে এটা করে যা হবে সেটাই হচ্ছে আমার কি? এটা করে যেটা হবে সেটাই হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা। তাহলে দেখি, তাহলে কত হইলো? এখান থেকে 25,000 বাদ দিলে 1,75,000, 1,75,000 থেকে 70 যদি বাদ দিই তাহলে থাকে 1,05,000, 1,05,000 থেকে 5 বাদ দিলে থাকে 1,00,000 টাকা। তাহলে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ কত হবে ভাইয়া? এটাই হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফার পরিমাণ কত? 1,00,000 টাকা। ভাইয়া সবাই কি বুঝতে পেরেছি বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের করে? একটু সবাই কমেন্ট করে বলেন তো, একটু সবাই কমেন্ট করে বলেন ভাইয়া বন্টনযোগ্য মুনাফা কি আমরা বুঝতে পেরেছি? আমি সূত্র লিখে দিয়েছি, প্রশ্নে দেখবেন একটা লাভ দেয়া থাকবে, এই লাভের সাথে উত্তোলনের সুদ এবং যদি পণ্য উত্তোলন থাকে, নগদ উত্তোলন না, পণ্য উত্তোলন আসে, ওকে, তাহলে উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন থাকলে যোগ করব, আর যত প্রকার ব্যয় হিসাব আছে সবগুলোকে বাদ দিয়ে দিব। এই অঙ্কে উত্তোলন এবং উত্তোলনের সুদ নাই। তাহলে দেখেন যত ব্যয় হিসাব, মূলধনের সুদ, বেতন, অন্যান্য পরিচালন খরচ এবং অন্যান্য খরচ সব আমি বাদ দেওয়ার পরে যে 1,00,000 টাকা থাকলো, এই 1,00,000 টাকায় আমার কি? বন্টনকৃত মুনাফা। ভাইয়া সবাই কি বুঝতে পেরেছি বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের করে? তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 1,00,000 টাকা। দেখি তো অপশনে 1,00,000 টাকা আছে কিনা। এই যে দেখেন অপশনে 1,00,000 টাকা কিন্তু আছে, তাহলে এটাই উত্তর হবে। তাহলে ভাই আমাকে বলেন, এই যে বন্টনকৃত মুনাফার পরিমাণ নির্ণয় আমরা কি খুব সহজে বের করতে পারবো কি পারবো না? সবাই বলেন, পারবো? বলেন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বন্টনকৃত মুনাফা কিভাবে বের করে, রাইট ভাইয়া? ওকে, ভেরি গুড। এবার আমরা তাহলে নেক্সটে যাই, একটু দেখি নেক্সটে আমাদেরকে কি বলেছে। দেখেন আমাকে নেক্সটে বলেছে মামুন মারুফ একটি অংশীদারি কারবারের 2 জন অংশীদার, উক্ত কারবারের নিট মুনাফা এত টাকা, চুক্তি অনুসারে মামুন মারুফের বেতন এত টাকা ও এত টাকা, বাকি মুনাফা 60 ও 40 অনুপাতে তাদের মধ্যে বন্টন করা হয়, তবে মামুন মারুফ যথাক্রমে টাকায় পাবে। কি জিজ্ঞাসা করছে ভাইয়া? কত টাকা পাবে। ভাইয়া কত টাকা পাবে বলতে আমি কি বলেছিলাম মনে আছে? অংশীদারদের প্রাপ্য নির্ণয় করতে বলছে, তাই না ভাইয়া? কি বলছে? কত টাকা পাবে, তার মানে কি অংশীদারদের প্রাপ্য বা কত টাকা পাবে। বলেন তো একটা অংশীদার ব্যবসা হতে কি কি পায় ভাইয়া? আমি কি আপনাদেরকে শিখাইছি যে একজন অংশীদার ব্যবসা হতে কি কি পায়? একজন অংশীদার সাধারণত ব্যবসা হতে পায় মূলধনের সুদ, তারপরে একজন অংশীদার ব্যবসা হতে পায় কি? বেতন পায়, তারপরে কি পায় ভাইয়া? কমিশন পায়, তারপরে কি পায় ভাইয়া? মুনাফার অংশ পায়। দেখি তো ভাইয়া এগুলোর মধ্যে কি কি প্রশ্নে আছে আমাদের, দেখি এগুলোর মধ্যে আমাদের প্রশ্নে কি কি বলেছে। দেখেন মামুন ও মারুফের বেতন আছে, বেতন আছে না ভাইয়া? বেতন বসান, একটা হচ্ছে মামুন আর একটা হচ্ছে মারুফ, তাহলে 2 জন আছে, বেতন আছে। কত বেতন? একজনের হচ্ছে 15,000, আরেকজনের কত? আরেকজনের হচ্ছে 12,000, রাইট ভাইয়া? ওকে, তারপরে দেখি বাকি মুনাফা 60-40 অনুপাতে তাদের মধ্যে বন্টন করে। ভাইয়া দেখেন এখানে তাহলে মুনাফা বন্টন করে, তার মানে মুনাফার অংশ আছে, মূলধনের সুদ অঙ্কে নাই, কমিশনও অঙ্কে নাই। তাহলে ভাইয়া এখন আমাকে বন্টনকৃত মুনাফা বের করতে হবে। বন্টনকৃত মুনাফা কি আমরা বের করতে পারবো ভাইয়া? দেখি ওই যে একটু আগে যেটা শিখলাম, প্রশ্নে দেখেন একটা লাভ দেয়া আছে, আছে না? লাভ হচ্ছে কত? 57,000 টাকা লাভ দেয়া আছে। এই লাভের সাথে উত্তোলনের সুদ থাকলে যোগ করব, প্রশ্নে নাই। তাহলে কি করব? তাহলে যত ব্যয় আছে ব্যয়গুলোকে বাদ দিয়ে দিব। দেখেন বেতন একটি ব্যয় হিসাব, বেতন কত টাকা আছে? 15 আর 12, তাহলে 27,000 টাকা একটি ব্যয় আছে, তাহলে বাদ দেন, থাকে কত? থাকে হচ্ছে 30,000 টাকা, রাইট ভাইয়া? এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা। এখন প্রশ্নে জানতে চেয়েছে মামুন ও মারুফ কত টাকা পাবে, তার মানে এই 30,000 টাকাকে 2 জনের মাঝে বন্টন করতে হবে। কেমনে বন্টন করব? একজনের ভাগ হচ্ছে 60 আর একজনের 40, তার মানে আমরা 60 এবং 40 অনুপাতে বন্টন করব। শূন্য কেটে দেন, তাহলে থাকে কত? 6:4 বন্টন করব। তাহলে দেখি 30,000 ভাগ কত, দেখি তো 10, টোটালটা হচ্ছে 10, তাহলে নিচে 10 আর উপরে কত? 6। তাহলে প্রথম জনের হবে কত? 3 × 6 = 18, একজনের হবে 18,000 টাকা। কার 18?
মুনাফার অংশ এর হবে 18,000 টাকা। আর কি হবে ভাইয়া, আরেকজনের কত, 30,000 টাকাকে আমরা কি করব, ভাগ দিব 10 দিয়ে, গুণ দিব 4 দিয়ে, তাহলে কত, 3 4 12, একজনের 12,000 টাকা। এই যে দেখেন আর কিচ্ছু নাই ভাইয়া, তাহলে কত হবে, এখানে আসবে 33, এখানে আসবে কত, 24। তাহলে কি অংশীদাররা পাবে কত, একজন পাবে 33, একজন পাবে 24। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া, বলেন সবাই কি বুঝতে পেরেছি, বলেন সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? একজন পাবে 33, একজন পাবে 24। কেমনে বের করলাম আমি আবার একটু দেখাই আপনাদেরকে, ঠিক আছে, আমি ডিটেল বুঝাইলাম, এখন একটু শর্টকাট দেখেন। অংশীদাররা যথাক্রমে কত টাকা পাবে, অংশীদাররা ব্যবসা হতে কি কি পায় ভাইয়া, অংশীদাররা ব্যবসা হতে মূলধনের সুদ পায়, বেতন পায়, কমিশন পায়, মুনাফার অংশ পায়। তো প্রশ্নে কি দেয়া আছে দেখেন তো, প্রশ্নে কোনো মূলধনের সুদ দেয়া নাই, প্রশ্নে আছে কি, প্রশ্নে আছে বেতন, কত আছে, একজন আছে 15,000 টাকা, আরেকজন আছে কত, 12,000 টাকা। প্রশ্নে আর কি দেয়া আছে দেখেন তো, প্রশ্নে মুনাফা দেয়া আছে, তাহলে প্রশ্নে মুনাফা দেয়া আছে, মুনাফাও পাই না ভাইয়া, তাহলে এই দুইটা জিনিসই প্রশ্নে দেয়া আছে। এখন মুনাফা দেয়া আছে কি দেখেন তো, মুনাফা দেয়া আছে নিট মুনাফা 57,000 টাকা। তাহলে এই 57,000 টাকা থেকে বন্টনযোগ্য মুনাফা বের করতে হলে কি করতে হবে, ব্যয়গুলোকে বাদ দিতে হবে। তাহলে টোটাল ব্যয় কত, টোটাল ব্যয় 27,000 টাকা। তাহলে বাদ দিলে থাকে কত, বাদ দিলে থাকে 30,000 টাকা। এই 30,000 টাকা এখন আপনি 6 আর 4 অনুপাতে ভাগ করবেন, তাহলে একজনের হবে 18,000 টাকা, আরেকজনের হবে 12,000 টাকা, রাইট ভাইয়া? তাহলে এই দুইটাকে যোগ করে দেন, এর হবে 33, এর হবে 24। তাহলে এটাই হচ্ছে একজন অংশীদার ব্যবসা হতে পাবে। তাহলে ভাইয়া বুঝতে পেরেছেন সবাই? যদি জিজ্ঞাসা করে একজন অংশীদার ব্যবসা হতে কি কি পাবে, তাহলে আমরা কি কি যোগ করে বের করব, সবাই কি বুঝতে পেরেছি না পারিনি ভাইয়া, বলেন তো একটু দেখি। আর বন্টনযোগ্য মুনাফা কেমনে বের করে সেটাও কি আমরা বুঝতে পেরেছি কিনা বলেন। এই বন্টনযোগ্য মুনাফার কাজটাও এই ম্যাথে লাগবে, প্লাস একজন অংশীদার ব্যবসা হতে কি কি পাবে, এই দুইটা কনসেপ্টই এই ম্যাথ সলভ করতে কাজে লাগবে। ক্লিয়ার ভাইয়া, বলেন। ঋণের সুদ কি অংশীদারদের প্রাপ্য নাকি ব্যবসায়ের খরচ? ব্যবসায়ের যেটা খরচ অংশীদারদের সেটা প্রাপ্য, বোঝা গেছে? ব্যবসার জন্য যেটা খরচ, বেতন ব্যবসায়ের জন্য খরচ, কিন্তু অংশীদারদের কি প্রাপ্য। ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। নেক্সটে যাই। জি ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সটে যাই। তাহলে দেখি আমরা উত্তর কি হবে, আমাদের উত্তর হবে, কই গেল, তাহলে আমাদের উত্তর কি আসবে বলেন, উত্তর আসবে এই যে একজনের 33 আর একজনের 24, আছে না ভাই অপশনে? অপশনে কিন্তু আছে। ক্লিয়ার, ভেরি গুড। এবার দেখেন, ও আচ্ছা, আমাদের একটা কোর্স নেমেছে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই, একটা বিজ্ঞাপন দিয়ে নি, ঠিক আছে? আমাদের একটা কোর্স নেমেছে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে মাত্র 500 টাকায়, কয় টাকায়, মাত্র 500 টাকায়। আগামীকাল কিন্তু কোর্সে ভর্তির শেষ দিন। জিএসটি এবং আরইউ ফাইনাল টাচ ফুল প্রিপারেশন ব্যাচ, ঠিক আছে? এই যে আমাদের এখানে যতগুলো টিচার আছে, টিচার প্যানেল, সবাই হচ্ছে আপনাদের ক্লাস নিবে। তো এতদিন যারা বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন, প্রস্তুতিতে ঘাটতি হয়েছে, প্রস্তুতি নিতে পারেননি, গুচ্ছের পরীক্ষাতে অনেক সময় পাবেন আপনি, তাই না? আর আরইউ এর পরীক্ষার মোটামুটি আর মাসখানেকের মতো সময় আছে, তাই না? আরইউ পরীক্ষা মাসখানেক সময় আছে। তো এই সময়ে যারা একটা ফাইনাল টাচ দিতে যাচ্ছেন, একটি ভালো গাইডলাইনের আন্ডারে থাকতে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের একটা কোর্স নেওয়া হয়েছে, জাস্ট মাত্র নামমাত্র 500 টাকায়। বোঝা গেছে? আপনাদের কথা বিবেচনা করেই শেষ মুহূর্তে অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে টাকা লস করেছেন, সেই কারণে আপনাদের জন্য এই কোর্সটা নামানো হয়েছে। যারা আগ্রহী তারা আগামী কালকের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। সেখানে অ্যাকাউন্টিং ক্লাস আমি নিব, আপনাদের নাজমুল স্যার নিবেন, ঠিক আছে? আমরা সবাই আপনাদের ক্লাসের দায়িত্বে থাকছি। বাংলা টিচার আছে আপনাদের, তানভীর স্যার নেবেন, আপনাদের আমির স্যার আছে, ইংলিশ ক্লাস নেবেন, ঠিক আছে? সম্রাট স্যার আছে, ম্যানেজমেন্ট ক্লাস নেবেন। তো এইভাবে হচ্ছে। আবার যারা সবচেয়ে বড় কথা, জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবেন, আপনারা জানেন যে এই মাসে হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা। তো জাহাঙ্গীরনগরে আপনাদের মারুফ স্যার আপনাদের জন্য স্পেশাল 5টা ম্যাথ ক্লাস এবং জাহাঙ্গীরনগরের ফুল প্রিপারেশনের যে ম্যাথের যে একটা বিষয় আছে, সেই সাপোর্টটাও আপনাদেরকে দিয়ে দিবে। ওকে ভাইয়া? এখন পর্যন্ত কতজন জয়েন হয়েছে, এখন পর্যন্ত কতজন জয়েন হয়েছে এটা কি আপনার জানার খুব প্রয়োজন? বলেন তো, সেটা জেনে আপনি কি করবেন? ক্লিয়ার ভাইয়া? তাহলে যারা ভর্তি হতে চান তারা সরাসরি আমাদের অ্যাকাউন্টিং ক্লাব পেজে নক দিতে পারেন, অথবা 01762824 252, ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, করেও আপনারা
ভর্তির ব্যাপারে কথা বলতে পারেন। আগামীকালকে কিন্তু ভর্তির লাস্ট ডেট। ওকে, বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে নেক্সটে যাই। দেখি এখন আমি যে জিনিসটা পড়াবো এই জিনিসটা ভাইয়া অনেক 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 গুরুত্বপূর্ণ। ওকে, আমি এখন আপনাদেরকে যে জিনিসটা পড়াবো এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন দিলে আপনারা অধিকাংশ ছেলে মেয়ে পারবেন না। এখান থেকে যদি প্রশ্ন দেয়া হয় তাহলে অধিকাংশ ছেলে মেয়ে আপনারা পারবেন না। ঠিক আছে ভাইয়া? তো এখন আমি যে টপিকটা পড়াবো এই টপিকটা সুন্দর করে নোট করে নেবেন। ওকে, সবকিছুই নোট করা উচিত। আমি যা পড়াচ্ছি এখন যেটা পড়াবো সেটা নোট করা মাস্ট আপনার জন্য। ঠিক আছে, দেখেন এখান থেকে প্রশ্ন আসবে। এবার দেখেন, অংশীদারদের মূলধন হিসাব। কি হিসাব? অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব তৈরির, ঠিক আছে, অংশীদারদের মূলধন হিসাব তৈরির দুটা পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি? দুইটা পদ্ধতি। পদ্ধতি নাম্বার 1 পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ওকে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে স্থির বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। ক্লিয়ার ভাইয়া? অংশীদারদের যে মূলধন হিসাব আমরা এইচএসসি তে তৈরি করেছি সেটার দুইটি পদ্ধতি রয়েছে। ওকে, দুইটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আরেকটা স্থিতিশীল মূলধন পদ্ধতি। এখন এই জায়গা থেকে ভাইয়া প্রশ্ন আসবে থিওরি প্রশ্ন। থিওরি যদি প্রশ্ন করা হয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে ভাইয়া, দেখেন তাহলে আমরা প্রথমে পড়ব কোনটা? আমরা প্রথমে পড়ব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আমরা প্রথমে পড়ব কোনটা ভাইয়া? আমরা প্রথমে পড়ব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। রাইট ভাইয়া, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আমরা প্রথমে পড়ব। এখন দেখি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি জিনিস। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি মানে হচ্ছে এমন একটি হিসাব আমরা তৈরি করব যে হিসাবে প্রারম্ভিক মূলধন এর সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, দিয়ে যে টাকাটা হবে সেই টাকার সাথে অংশীদাররা যা যা পাবে বা যা যা পায় সেই জিনিসগুলো যোগ হবে, মাইনাস হবে অংশীদারের হিসাব থেকে যা যা কর্তন করা হয় সেগুলো কি হবে? সেগুলো মাইনাস হবে। ঠিক আছে ভাইয়া? মাইনাস করার পরে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো সমাপনী মূলধন। সেটাকে আমরা কি বলবো? সমাপনী মূলধন। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখেন একটা জিনিস খুব ভালো মতো দেখেন, ঠিক আছে? ধৈর্য ধরেন, আন্দাজে প্রশ্ন করেন না। যেটা পড়াচ্ছি ক্লাস শেষ হবে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। ওকে, ধৈর্য ধরেন, সাহায্যে প্রশ্ন করছেন। ঠিক আছে, যেটা পড়াচ্ছি সেটা বুঝেন। আপনার টিচারও আপনাকে পড়াইছে, সেটা বুঝেননি বলে আগেই প্রশ্ন করছেন যে চলতি হিসাব কি। ঠিক আছে, সেটা যদি মন দিতেন তাহলে এই প্রশ্ন করতেন না। ধৈর্য ধরেন একটু। দেখেন, পরিবর্তনশীল মূলধন পদ্ধতির সিস্টেম হচ্ছে এটা ভাইয়া। একটি হিসাবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, অংশীদাররা যা যা পাবে বা পায়, ভাইয়া নিশ্চয়ই এতক্ষণ মাথায় ঢুকেছে একটা অংশীদার ব্যবসা হতে কি কি পায় সেগুলোকে আমরা যোগ লাগাবো। আর অংশীদারদের কর্তন কি কি হয় নিশ্চয়ই মাথার মধ্যে ঢুকেছে যে অংশীদারদের কর্তন কি কি, সেই কর্তনগুলোকে মাইনাস করব, করে আমরা যেটা পাবো তার নামে হবে কি? সমাপনী মূলধন। তাহলে দেখেন ভাইয়া, এটাকে আমরা বলবো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। অর্থাৎ পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে একটি হিসাবের মধ্যেই প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, অংশীদারদের প্রাপ্য এবং কর্তন দেখানো হয়। বোঝা গেছে ভাইয়া? বুঝতে পেরেছেন সবাই? পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে একটি মূলধন হিসাবের মধ্যেই প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, অংশীদারদের কর্তন এবং অংশীদারদের প্রাপ্য অংশ দেখানো হয়। তাহলে আমরা বলবো যে মূলধন পদ্ধতিতে একটি হিসাবের মধ্যেই
প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, অংশীদারদের প্রাপ্য এবং কর্তন সবগুলো জিনিসকে একটি হিসাবের মধ্যে দেখালে সেই মূলধন পদ্ধতিকে আমরা বলবো কি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। সবার মাথায় কি ঢুকেছে ভাইয়া পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি জিনিস বলেন তো, বলেন সবার মাথায় কি ঢুকেছে? সবার মাথায় কি ঢুকেছে বলেন পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি জিনিস? এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি না পারিনি বলেন তো দেখি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি আমরা সবাই বুঝছি? ইয়েস অর নো একটু কমেন্ট করেন ভাইয়া দেখি সবাই। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ঠিক আছে। নেক্সটে যাই আমরা। তাহলে আরেকটা যে মূলধন পদ্ধতির নাম বলেছিলাম সেটা কি মূলধন পদ্ধতির নাম বলেছিলাম? সবাই একটু কমেন্ট করেন তো দেখি। আরেকটা যে মূলধন পদ্ধতির নাম বলেছিলাম সেটা কি মূলধন পদ্ধতি? সবাই একটু কমেন্ট করেন দেখি। কে বলতে পারে আরেকটা মূলধন পদ্ধতির নাম বলেছিলাম সেটা কি মূলধন পদ্ধতি বলেন দেখি। ওটার নাম হচ্ছে স্থির মূলধন পদ্ধতি। কি ভাইয়া? স্থির মূলধন, বা সেটাকে আমরা কি বলি স্থিতিশীল মূলধন পদ্ধতি। রাইট ভাইয়া, স্থির মূলধন পদ্ধতি বা স্থিতিশীল মূলধন পদ্ধতি বলি, তাই না ভাইয়া? ওকে, তাহলে ভাইয়া এই মূলধন পদ্ধতি আবার কি দেখেন, এখানে আমাদের দুইটা হিসাব করতে হবে। কয়টি হিসাব ভাইয়া? এখানে আমাকে দুইটা হিসাব করতে হবে। একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এই অংশীদারদের মূলধন হিসাবে জাস্ট খালি দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, আরেকটা হচ্ছে অতিরিক্ত মূলধন। ক্লিয়ার ভাইয়া? প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন। তাহলে ভাইয়া আরেকটা হিসাব করব আমরা, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে চলতি হিসাব। এই চলতি হিসাবে কি আসবে ভাইয়া? এই চলতি হিসাবে আসবে অংশীদারদের প্রাপ্য বা যা যা পাবে, আর কি আসবে ভাইয়া? অংশীদারদের কর্তন সমূহ আসবে। বলেন ভাইয়া বুঝতে পেরেছেন কিনা বলেন। আমরা যখন স্থির মূলধন পদ্ধতি বা স্থিতিশীল মূলধন পদ্ধতি ব্যবহার করব তখন আমাকে দুইটা হিসাব তৈরি করতে হবে। একটি হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব আর আরেকটার নাম হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। তাহলে যখন আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অঙ্ক করব তখন আমরা যখন স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অঙ্ক করব তখন অংশীদারদের মূলধন হিসাবে শুধুমাত্র দুইটা জিনিস আসবে, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন। আর ভাইয়া বাকি যে জিনিসগুলো আছে প্রাপ্য এবং কর্তন, অংশীদারদের প্রাপ্য এবং কর্তন, এই প্রাপ্য এবং কর্তনগুলো কোন হিসাবে আসবে ভাইয়া? এই প্রাপ্য এবং কর্তনগুলো আসবে অংশীদারদের চলতি হিসাবে, অংশীদারদের চলতি হিসাবে। সবাই কি আমরা বুঝতে পেরেছি না পারিনি বলেন? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থিতিশীল মূলধন পদ্ধতি কি আমরা সবাই বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন ভাইয়া। সবাই কি বুঝছি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থিতিশীল মূলধন পদ্ধতি? সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়া। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থিতিশীল মূলধন পদ্ধতি কি আমরা সবাই বুঝছি বলেন? ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? এবার বলেন যে প্রশ্ন করেছিলেন যে চলতি হিসাব কি, তার মাথায় কি এখন ঢুকেছে ভাইয়া যে চলতি হিসাব কি বলেন? বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। তাহলে এই জিনিসটা থেকে ভাইয়া প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যদি আমাদের থিওরি আসে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। ওকে ওকে, এখন দেখি ভাইয়া, তাহলে বলেন যদি প্রশ্ন আসে চলতি হিসাব তৈরি করা হয় কোন পদ্ধতি ব্যবহার করলে, বলেন উত্তর কি হবে বলেন? তৈরি করা হয় কখন বলেন? চলতি হিসাব তৈরি করা হয় কখন বলেন? বলেন দেখি চলতি হিসাব তৈরি করা হয় কখন? চলতি হিসাব তৈরি করা হয় কখন? সবাই বলেন তো দেখি, কে পারে দেখি। চলতি হিসাব তৈরি করা হয় কখন? যখন স্থিতিশীল মূলধন পদ্ধতি ব্যবহার করা হয়, তাই না ভাইয়া? ব্যবহার করা হয় তখন। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছেন? সবাই বুঝছেন? এই তো সবাই বুঝতে পেরেছে, ভেরি গুড। তাহলে দেখি এখান থেকে কেমন প্রশ্ন আসবে। দেখেন এখান থেকে প্রশ্ন এসেছে আমাদের, কেমন প্রশ্ন এসেছে ভাইয়া দেখি। দেখেন কি বলেছে, অংশীদারের মূলধন যেখানে স্থায়ী থাকে, স্থায়ী থাকে মানে কি ভাইয়া? স্থিতিশীল মূলধন পদ্ধতি, সেখানে লাভ ক্ষতির অংশ মূলধনের উপর সুদ, উত্তোলনের উপর সুদ,
লিপিবদ্ধ করা হয় কোথায়? ভাইয়া লাভ ক্ষতির অংশ মানে কি? অংশীদারদের প্রাপ্য। মূলধনের সুদ মানে কি? অংশীদারদের প্রাপ্য। উত্তোলনের সুদ মানে কি? অংশীদারদের কর্তন। তাহলে বলেন স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের প্রাপ্য এবং কর্তন কোন হিসাবে দেখানো হয়? বলেন, যদি না পারেন একবারে এমন মার দেয়া হবে, বলেন পারেন কিনা দেখি। রাইট, স্থিতিশীল মূলধন পদ্ধতি ব্যবহার করলে অংশীদারদের প্রাপ্য এবং কর্তন দেখানো হবে কোথায়? প্রাপ্য এবং কর্তন দেখানো হবে চলতি হিসাবে। ভাইয়া বুঝতে পেরেছেন সবাই? বলেন তো বুঝতে পেরেছেন কিনা? পারা যাবে? প্রশ্ন যদি আসে পারা যাবে? এই বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকতো এই প্রশ্ন কি উত্তর করতে পারতাম আমরা? বলেন তো। এই প্রশ্ন অনেকবার আসছে, দেখেন ঢাবিতে অনেকবার আসছে, এবং এই প্রশ্ন সম্ভবত গত বছর মনে হয় রাবিতে দিয়েছিল, বুঝছেন? গত বছর সম্ভবত এই প্রশ্ন রাবিতে আসছিল। ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝছি? ইয়েস অর নো বলেন, বলেন। ক্লিয়ার ভাইয়া? সবাই বলেন 100-তে 100 পারা যাবে। ভেরি গুড। তাহলে কি ক্লাস করে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? বলেন, ক্লাস করে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ইয়েস, ভেরি গুড। দেখেন সব অংশীদারির সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে আজকে, ঠিক আছে? নেক্সটে যাই আমরা। দেখেন এখানে কি নির্ণয় করতে বলেছে, দেখেন এত বড় ম্যাথ যখন দিবে তখন আমরা খালি প্রশ্নের দিকে তাকাবো। কি নির্ণয় করতে বলেছে? মূলধন হিসাবের জের কত। এখন মূলধন হিসাবের প্রারম্ভিক জেরও বের করতে বলতে পারে, আবার সমাপনী জেরও বের করতে বলে, তাই না ভাইয়া? এখন আমরা কিভাবে বুঝবো? এখানে তো বলেনি যে প্রারম্ভিক জের বের করবো না সমাপনী। দেখেন তো প্রশ্নে, দেখেন অংশীদারদের কি জের দেয়া আছে? অংশীদারদের প্রারম্ভিক জের দেয়া আছে। ভাইয়া প্রারম্ভিক জের যদি দেয়া থাকে আপনাকে কি আবার প্রারম্ভিক জের বের করতে বলবে? না। তাহলে প্রারম্ভিক জের দেয়া থাকলে আমাকে বের করতে হবে কোনটা? অংশীদারদের সমাপনী জের বের করতে হবে। রাইট ভাইয়া? অংশীদারদের কি জের বের করতে হবে? অংশীদারদের সমাপনী জের বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বের করতে হবে কি? অংশীদারদের সমাপনী জের বের করতে হবে। ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন আমাকে দেখেন অংশীদারদের সমাপনী জের, বা এটাকে আমরা বলবো কি সমাপনী মূলধন বের করব। ভাইয়া কোন পদ্ধতিতে বের করতে বলেছে এমন কি কিছু বলা আছে? আমরা তো জানি দুইটা পদ্ধতিতে আমরা বের করতে পারি মূলধন, তাই না? মূলধন আমরা বের করতে পারি দুইটা পদ্ধতিতে, ভালো করে বুঝেন। দুইটা পদ্ধতিতে বের করা যায়, একটা পরিবর্তনশীল আরেকটা হচ্ছে স্থিতিশীল, তাই না ভাইয়া? দুইটা পদ্ধতি শিখেছি আমরা মূলধন বের করার জন্য। প্রশ্নে কি কোনো পদ্ধতির কথা উল্লেখ করেছে? উত্তর হচ্ছে না, প্রশ্নে কোনো পদ্ধতির কথা উল্লেখ করেনি। তাহলে প্রশ্নে যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না করে তাহলে আমরা ফলো করব কোন পদ্ধতি? তাহলে আমরা ফলো করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ক্লিয়ার ভাইয়া এতটুকু? প্রশ্নে যদি কোনো পদ্ধতির কথা বলে না দেয় তাহলে আমরা কোন পদ্ধতি ফলো করব? তাহলে আমরা ফলো করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ক্লিয়ার ভাইয়া? ওকে। তাহলে দেখেন আমরা এখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কি করব? অংশীদারদের মূলধন হিসাব তৈরি করব। তো তৈরি করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে, লিখেন যে মূলধনের জের নির্ণয়ের সূত্র। মূলধনের জের নির্ণয়ের সূত্র। মূলধনের জের নির্ণয় করব আমরা কোন সূত্র দিয়ে? মূলধনের জের নির্ণয় করব কেমনে? দেখেন প্রারম্ভিক মূলধন এর সাথে আমরা যোগ করব কি? এর সাথে আমরা যোগ করব অতিরিক্ত মূলধন। রাইট ভাইয়া? এর সাথে আমরা যোগ করব প্রাপ্য সমূহ। ওকে, অর্থাৎ কত টাকা পাবে সেটা আমরা যোগ করব। মাইনাস করব কি ভাইয়া? মাইনাস করব আমরা কর্তন সমূহ। এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? মূলধনের সমাপনী জের পাবো। ক্লিয়ার ভাইয়া? বলেন এটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবের সমাপনী জের বের করব, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? সবাই বলেন, বলেন সবাই বুঝছি কিনা? সবাই বলেন বুঝছি কিনা? এটা কি সবাই বুঝছি আমরা? দেখেন মূলধনের জের আমরা কেমনে নির্ণয় করব? যদি আমাদের মূলধনের জের নির্ণয় করতে বলে সমাপনী মূলধনের জের আমরা নির্ণয় করব প্রারম্ভিক মূলধন
অতিরিক্ত মূলধন প্রাপ্য সমূহ মাইনাস কর্তন সমূহ, তাহলে আমরা কি পাবো? মূলধনের সমাপনী যে পাবো। ক্লিয়ার ভাইয়া? এই সূত্রটা মাথার মধ্যে ঢুকাই নেন। এই সূত্র নিশ্চয় মাথার মধ্যে আছে। এটা কোন পদ্ধতি ভাইয়া? এটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে। পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধনের জের নির্ণয়ের সূত্র। ওকে ভাইয়া? ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা একটু বের করার ট্রাই করি, দেখি। দেখেন, তাদের মূলধনের জের কত, মানে দুইজনেরই মূলধনের জের নির্ণয় করতে বলছে, তাই না? দুইজনকে কে? একটা হচ্ছে টি আর একটা এন, তাই না? সংক্ষেপে লিখে নি, টি আর এন। ওকে, আচ্ছা। এখন দেখেন, প্রারম্ভিক মূলধন তো প্রশ্নে দেয়া আছে, আছে না? এই যে দেখেন, প্রারম্ভিক মূলধন দেয়া আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, অতিরিক্ত মূলধন কি প্রশ্নে আছে? অতিরিক্ত মূলধন প্রশ্নে নাই, তাহলে কেটে দেন, বাদ। প্রাপ্য সমূহ নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? প্রাপ্য সমূহ নির্ণয় করতে হবে। তাহলে প্রাপ্য সমূহ আমরা নির্ণয় করব কেমনে? প্রাপ্যর মধ্যে কি কি যায় বলেন তো? প্রাপ্যর মধ্যে যাবে হচ্ছে এই যে তাদের বেতন যাবে, তাই না? তাহলে প্রাপ্যর মধ্যে বেতন যাবে কত? একজনের 22,000, আরেকজনের 15,000। আর কি কি পায় একজন অংশীদার দেখি তো? 10% প্রারম্ভিক মূলধনের সুদ দেয়া হবে। সুদও হচ্ছে কি অংশীদারদের প্রাপ্য। তাহলে একজনের সুদ হবে 4,000, আরেকজনের সুদ হবে কত? 5,000, তাই না ভাইয়া? 4,000 আর 5,000, এই যে এই দুইটা প্রাপ্য। আর অংশীদার কি পাবে ব্যবসা থেকে দেখেন তো? মুনাফা। মুনাফার বাকি অংশ দুইজনের মধ্যে বন্টন করবে, তাহলে আরেকটা কি পাবে? মুনাফা পাবে। তাহলে দেখি তো মুনাফা আছে কত টাকা? প্রশ্নে মুনাফা দেয়া আছে 1 লাখ টাকা। প্রশ্নে মুনাফা দেয়া আছে 1 লাখ টাকা। এখন এই 1 লাখ টাকা থেকে কি করব আমি? ব্যয়গুলো বাদ দিব। এই যে দেখেন, এখানে ব্যয় কত? এখানে ব্যয় হচ্ছে 26,000 টাকা। আর এখানে ব্যয় কত? এখানে ব্যয় হচ্ছে 20,000 টাকা। তাহলে 26 আর 20 কত? 46,000 টাকা আমরা বাদ দিব। দিলে থাকে কত ভাইয়া? থাকে হচ্ছে 54,000 টাকা। এই 54,000 টাকা কি? এই 54,000 টাকা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এখন এই মুনাফা তাদের মধ্যে কি করে ভাগ করব আমরা? সমান ভাগে ভাগ করব। তাহলে 54কে যদি সমান ভাগে ভাগ করে দিই, তাহলে একজন ভাগে কত করে পাবে? 27,000 টাকা করে পাবে। তাহলে মুনাফার অংশ কত হবে ভাইয়া? মুনাফার অংশ হবে আমাদের 27,000 টাকা করে। এখানে হবে 27,000, এখানে হবে 27,000। তাহলে এর কত হবে দেখি তো? এর হবে 53,000, আর এর হবে কত? 47,000। তাহলে এই দুইটা কি? এই দুইটা হচ্ছে অংশীদারদের প্রাপ্য, তাই না ভাইয়া? এটা হচ্ছে অংশীদারদের কি পেলাম আমরা? অংশীদারদের প্রাপ্য পেলাম। তাহলে প্রারম্ভিক মূলধন ছিল কত? প্রারম্ভিক মূলধন ছিল একজনের 40,000, একজনের 50,000। তাহলে এখানে লিখি 40 আর এখানে 50। অংশীদারদের প্রাপ্য কত? প্রাপ্য হচ্ছে 53,000, এর হচ্ছে 53,000, আর এর হচ্ছে 47,000। তাহলে এর হবে কত? 93,000, আর এর হবে 97,000। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে একজনের 93, একজনের 97। ভাইয়া বুঝতে পেরেছি? বলেন তো একটু, বলেন সবাই কি বুঝতে পেরেছি? 1 লাখ টাকা বুঝিনি? কিসের 1 লাখ টাকা বুঝেননি? আরে এটা তো প্রশ্নে দেয়া আছে, এই যে শেখাইলাম না একটু আগে, এটা তো লাভ দেয়া আছে। দেখেন এই যে মুনাফা দেয়া আছে। দেখেন আমি আবার একটু বলি, দেখেন ঘটনা হচ্ছে আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে এখানে মূলধন হিসাবে জের কত। তার মানে কোন মূলধন ভাইয়া? 1 তারিখের মূলধন দেয়া আছে, তার মানে এটা 31 তারিখের মূলধন বের করতে হবে। 31 তারিখের মূলধন কেমনে বের করব আমরা? 31 তারিখের মূলধন আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। দেখেন প্রশ্নে দেয়া আছে, আছে না? কত সেটা? প্রারম্ভিক মূলধন একজনের ছিল কত? 40,000, আরেকজনের কত? 50,000। ওকে, সরি, আরেকজনের হচ্ছে 50,000, রাইট ভাইয়া? এখন এর সাথে আমরা অতিরিক্ত মূলধন যোগ করব। অতিরিক্ত মূলধন কি প্রশ্নে আছে? উত্তর হচ্ছে নাই। তাহলে এর সাথে এখন কি যোগ করতে হবে? অংশীদারদের প্রাপ্য যোগ করতে হবে। এখন প্রাপ্য কি কি আছে আমরা দেখি। অংশীদারদের যে প্রাপ্য, প্রাপ্য কেমনে নির্ণয় করি নিশ্চয়ই সবাই জানেন। প্রাপ্যর মধ্যে দেখেন কি আছে? প্রাপ্যর মধ্যে দেখেন বেতন আছে, তাই না? এই যে দেখেন 22 আর 15,000 টাকা বেতন। একজনের 22, একজনের 15, রাইট ভাইয়া? আর কি আছে দেখি তো ভাইয়া? আর বলেছে মূলধনের উপরে 10% সুদ ধরতে হবে। মূলধনের সুদ হচ্ছে প্রাপ্য। তাহলে একটা সুদ হচ্ছে 4,000 আর একটা হচ্ছে 5,000। তাহলে এর সুদ হচ্ছে 4,000 আর এর সুদ হচ্ছে 5,000, রাইট? দেখেন আর কিছু নাই। তাহলে টোটাল ব্যয় কত? টোটাল ব্যয় হচ্ছে 26,000 টাকা। আর এখানে কত? এখানে হচ্ছে 20,000 টাকা, তাই না ভাইয়া? এখন দেখেন 26 আর 20 কত? 46। এই 46,000 টাকা কি? এই 46,000 টাকা হচ্ছে ব্যয়, তাই না?
এখন আয় কত ছিল দেখেন, মুনাফা ছিল 1 লাখ টাকা। এখন এই 1 লাখ টাকা থেকে আমরা কি করব, এই 46,000 টাকা ব্যয় যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত, 54,000 টাকা। তাহলে এই 54,000 টাকা কি আমাদের, এটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এখন এই বন্টনযোগ্য মুনাফা কি করতে বলেছে, সমান 2 ভাগে ভাগ করতে বলেছে। 2 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে থাকবে কত, 27,000 টাকা। তাহলে দেখেন একজন পাবে 27,000, আরেকজনও পাবে কত, 27,000। তাহলে অংশীদারদের প্রাপ্য হবে কত টোটাল, এখানে হবে 53,000 টাকা আর এখানে হবে 47,000 টাকা। তাহলে এটা কি পেলাম, অংশীদারদের প্রাপ্য পেলাম। এখন দেখেন এই যে প্রাপ্য অংশটাকে খালি যোগ করে দিব, প্রাপ্য অংশ যোগ করে দিই, একজনের 53, একজনের 47, তাহলে এই দুইটা যোগ করলে উত্তর পেয়ে যাব 93, 97। বুঝছেন, বলেন সবাই কি বুঝছেন বলেন। এই ক্লাসের বাইরে অপ্রাসঙ্গিক কথা কেউ বলবেন না, ঠিক আছে? ক্লাসের বাইরে অপ্রাসঙ্গিক কথা বলবেন না, এখানে কুরিনের ক্লাস হচ্ছে না, ঠিক আছে? কুরিনের ক্লাস এটা পরে বলবেন, পেজে মেসেজ দিবেন, ইউটিউবে সব ক্লাস আছে। ক্লিয়ার ভাইয়া? এটা কি সবাই বুঝছেন বলেন? তাহলে অংশীদারদের এটা কি সমাপনী মূলধন বের করা শিখলাম আমরা, রাইট? ওকে, ভেরি গুড। নেক্সটে যাই আমরা, দেখি। তাহলে দেখেন প্রশ্নে কি উত্তর ছিল না ভাইয়া, এই যে দেখেন উত্তর 93 এবং 97,000, রাইট? ওকে ভাইয়া দেখেন এবার আমরা একটা থিওরি প্রশ্ন দেখব, ঠিক আছে? আমরা একটু থিওরি প্রশ্ন দেখব, ঠিক আছে? থিওরি প্রশ্ন দেখব। থিওরি প্রশ্নে কি বলছে ভাইয়া দেখি তো। থিওরি প্রশ্নে বলছে একটি অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে, ভাইয়া অবসায়ন মানে কি, অবসায়ন মানে হচ্ছে বিলোপ সাধন, অবসায়ন মানে হচ্ছে বিলোপ সাধন। ক্লিয়ার ভাইয়া? তাহলে অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ অংশীদারদের মধ্যে বন্টিত হবে কিভাবে? তাহলে ভাই একটা জিনিস খুব মন দিয়ে শুনে রাখেন, এই প্রশ্নটা দেখেন ঢাবি 4-5-এর প্রশ্ন। এই প্রশ্নটা আবার 2021-22 সালে এই প্রশ্ন রাবিতে আসছিল, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা ভাইয়া অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে মনে রাখবেন অংশীদারি ব্যবসায়ের যখন বিলোপ সাধন হয় বা অবসায়ন হয় বা অংশীদারি ব্যবসা যখন বন্ধ হয়ে যায়, তখন সেই ব্যবসাতে যদি কোনো কি থাকে, নগদ অর্থ থেকে থাকে, এই নগদ অর্থ অংশীদারদের মধ্যে বন্টন করা হয় তাদের মূলধনের ব্যালেন্সের অনুপাতে। কি অনুপাতে? মূলধনের জের বা ব্যালেন্সের অনুপাতে, ঠিক আছে ভাইয়া? মূলধনের জের বা ব্যালেন্সের অনুপাতে, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমি আবারও বলছি, অংশীদারি ব্যবসায়ের যখন অবসায়ন হয়, অংশীদারি ব্যবসায়ের যখন বিলোপ সাধন হয় বা অংশীদারি ব্যবসা যখন বন্ধ হয়ে যায়, তখন অংশীদারি ব্যবসাতে যদি কোনো নগদ টাকা থেকে থাকে, এই নগদ টাকাটা অংশীদারদের মধ্যে তাদের মূলধনের জেরের ব্যালেন্স বা তাদের মূলধনের জের অনুসারে কি করব আমরা, তাদের মধ্যে বন্টন করে দিব। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখি এটার উত্তর কি হবে আমাদের, দেখেন এই যে দেখেন সমানভাবে না, আয় বন্টন অনুপাতের ভিত্তিতে না, মূলধন ব্যালেন্সের ভিত্তিতে, এই যে দেখেন এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার ভাইয়া? আর মুনাফা বন্টনের বেলায়, কিসের বেলায় ভাইয়া? মুনাফা বন্টনের বেলায় মুনাফা বন্টন হবে কিভাবে? চুক্তি অনুসারে। কি অনুসারে? চুক্তি অনুসারে। অর্থাৎ অংশীদারি ব্যবসার যে লাভ হবে সেই লাভটা চুক্তি অনুসারে বন্টন হবে। আর যদি চুক্তিতে কিছু বলা না থাকে, চুক্তিতে না বলা থাকলে তখন কিভাবে বন্টিত হবে ভাইয়া? সমানভাবে। এটাও একটু মনে রাখবেন, ঠিক আছে? সমানভাবে বন্টন হবে। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, ভালো কথা। দেখেন আগামীকাল অর্থাৎ 5 তারিখ, আগামীকাল 5 তারিখ আমার হচ্ছে এই যে বিজনেস ব্লুপ্রিন্ট যে বইটা, এটা মুক্তি পাচ্ছে, ঠিক আছে? এই বিজনেস ব্লুপ্রিন্ট বইটা, আমার বইটা আগামীকালকে মুক্তি পাচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে আমি লাইভে একটু জানাই রাখলাম, আগামীকালকে আমাদের এই বইটা হচ্ছে মুক্তি পাচ্ছে, ঠিক আছে? আমার এই বইটা আগামীকালকে মুক্তি পাচ্ছে। এটা হচ্ছে আপনার একটা বইতে আপনাদের ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, ম্যানেজমেন্টের জন্য ঢাবি, রাবি, জিএসটি,
যাবি, এই ফুল প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট হবে। বইটাতে পেজ আছে মাত্র কয়টা জানেন? বইটাতে পেজ আছে মাত্র 76টা পেজ আছে। কয়টা? 76 পেজ। ওকে, মাত্র 76টা পেজ আছে। ঠিক আছে, মাত্র 76টা পেজ আছে। বইটাতে কি আছে ভাইয়া? বইটাতে টপ 500 এমসিকিউ আছে। ওকে, 500-র মতো এমসিকিউ দেয়া আছে বইটাতে। 500 এমসিকিউতে কি আছে ভাইয়া? আপনার ফার্স্ট পেপারের এমসিকিউ আছে 229টা, সেকেন্ড পেপারের এমসিকিউ আছে কয়টা? 227টা। এই এমসিকিউ গুলো যদি একটু ভালো করে পড়েন আপনি, তাহলে আপনার প্রস্তুতি ইনশাল্লাহ 100 হয়ে যাবে। এছাড়া দেখেন বইটির বিশেষ আকর্ষণ কি, আপনারা জানেন যে রাবি এবং জিএসটি, এই রাবি এবং জিএসটি ব্যাংকিং এবং কি থেকে ভাইয়া? বীমা থেকে। ব্যাংকিং বীমা থেকে আপনাদের প্রশ্ন করে প্রতি বছর 2 থেকে 3টা প্রশ্ন ব্যাংকিং এবং বীমা থেকে করে থাকে। তাহলে ব্যাংকিং এবং বীমা তো আমরা ভাইয়া সবাই পড়ি না, কেউ মার্কেটিং পড়ি, আবার মার্কেটিং থেকেও কিছু প্রশ্ন করে থাকে। তাহলে ব্যাংকিং বীমা মার্কেটিং এর যত প্রিভিয়াস প্রশ্ন আছে এবং আলোচনা আছে সবগুলো এখানে দেয়া আছে। শুধু এমসিকিউ প্রশ্নই কি আছে ভাইয়া? উত্তর হচ্ছে না। আগে প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকের ডিটেল আলোচনা করা হয়েছে। আপনি যদি শেষ মুহূর্তে শুধু এটাই পড়ে যান ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর আমি বলবো যে এটা ফাইনাল প্রস্তুতি কমপ্লিট করে তারপরে এই বইটা পড়েন আপনি। ওকে, তাহলে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ না, সব এখানে হাইলাইট করা আছে। মাত্র 76 পেজের বই, 76 পেজের প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলোকে সুন্দর করে সাজানো আছে। প্লাস বিগত সালের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংকিং বীমা প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে শুরু করে এভরিথিং এখানে ভাইয়া ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিসটা। এটা হচ্ছে প্রথমে কাল থেকে এটা অনলাইন ভার্সন ইবুক পাওয়া যাবে। ঠিক আছে, অনলাইন ভার্সন ইবুক পাওয়া যাবে। ইবুকটা কালকে থেকে অ্যাভেলেবল হবে। ঠিক আছে, অনলাইন ভার্সন ইবুক, ইবুক পাওয়া যাবে। ইবুকের প্রাইস হচ্ছে মাত্র কত টাকা? ইবুকের প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। ঠিক আছে, ইবুকের প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা প্রাইস। ঠিক আছে ভাইয়া, ইবুকের প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। কিভাবে নিবেন না নিবেন এই সব কিছু কালকে সকালে আমি অ্যাকাউন্টিং ক্লাব পেজে পোস্ট করে জানিয়ে দিব যে কিভাবে নিবেন। আচ্ছা, এবার হচ্ছে আসি, না এটা হচ্ছে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না, এটা জাস্ট ইবুক অ্যাভেলেবল, ইবুক অনলাইন কপি পিডিএফ। এবার আসি ভাইয়া, ইবুক পাওয়া যাবে এটা, সেজন্য একজন কিনলাম 10 জন মিলে ভাগ করে নিলাম। ভাইয়া এই কাজটা কখনো করবেন না। একজন কিনলাম 10 জন ভাগ করে নিলাম, যে 10 জন মিলে 10 টাকা করে দিলাম, 100 টাকা হলো, সবাই ভাগ করে নিলাম। এই কাজটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনারা কখনো করবেন না। কারণ আপনাদের এই চ্যাপ্টারের মধ্যে নীতি নৈতিকতা বলে একটা চ্যাপ্টার আছে, কপিরাইট আইন বলে কিছু জিনিসপত্র আছে। এই জিনিসগুলো ভাইয়া কখনো ভঙ্গ করবেন না। এই বইটা আমি তৈরি করেছি ভাইয়া, এখান থেকে আমি কোনো প্রফিট করার উদ্দেশ্যে না। এই বইটা থেকে আমি কোনো প্রফিট করব না। এই বইয়ের যে কস্ট আছে, কস্ট বাদে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমি এটা একটা ভালো কাজে ব্যয় করব, সেই উদ্দেশ্যে আমি এই বইটা তৈরি করেছি। বুঝছেন, একটি ভালো কাজে ব্যয় করব, এবং কি ভালো কাজে ব্যয় করব এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, এবং এই যে ভালো কাজে ব্যয় করব এটা আমার কোনো ক্রেডিট থাকবে না, কারণ আপনার টাকাতে, এটা হচ্ছে আপনি করবেন এই ভালো কাজটা। ঠিক আছে, সাপোজ ধরেন এই বইটাতে 60% কস্ট গেছে। হ্যাঁ, লেখালেখি ডিজাইন করা, বইয়ের ডিজাইনও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখলে বুঝতে পারবেন। বাকি যে 40% টাকা থাকবে, এই 40% মানে সাপোজ এটা বলছি আমি, ক্যালকুলেশন করে জানাবো, এটা আমি একটা ভালো কাজে ব্যয় করব, এবং কি ভালো কাজে ব্যয় করছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং এই 40%-এর 1 টাকা ক্রেডিটও আমার না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ক্রেডিট হবে, মানে আপনাদের হাত দিয়ে ভালো কাজটা করা হবে। ঠিক আছে, তো এই কারণে হইলেও ভাইয়া নীতি নৈতিকতার ব্যাপারটা ঠিক রাখতে হবে, না হলে পড়াশোনা করছি, নীতি নৈতিকতা সবার মাঝে থাকা ভাইয়া উচিত। ঠিক আছে, 100 টাকাই তো, 100 টাকা দেখবেন যে এসে করতে এমনি খরচ হয়ে যায় বাইরে বের হইলেও। তো আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়া, এই বইয়ের কোনো অংশ যাতে আমরা একজন না নিয়ে অনেকে ভাগ করে নিই, এটা করবেন না। তাহলে আপনার এখানে একটা সুযোগ তৈরি হচ্ছে ভালো কাজ করার।
আপনার এখানে একটা সুযোগ তৈরি হচ্ছে ভালো কাজ করার, আপনি এই সুযোগটা তো নিচ্ছেন না, উল্টে আপনি এখান থেকে সুযোগটাকে নষ্ট করছেন আপনি। তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক একটা ব্যাড ইম্প্যাক্ট হয়ে থাকছে এখানে, ঠিক আছে? কালকে আমি বলে দিব কিভাবে আপনি অর্ডার করবেন না করবেন, বাকিটা তো আমি আপনাকে কন্ট্রোল করতে পারবো না, আমার জায়গা থেকে আমি বললাম। এখন নীতি নৈতিকতা আদর্শ এটা নিজের মধ্যে গড়ে তুলবেন, ঠিক আছে? এটাই হচ্ছে কামনা থাকবে সবার কাছে। ওকে, বোঝা গেছে? তাহলে এই জায়গাটা থেকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভাইয়া এই বইটা একজন কিনলাম সবার মাঝে বন্টন করে দে, এই জিনিসটা ভাইয়া করবেন না, কারণ এটা আমি একটা ভালো কাজে লাগাবো। এই ভালো কাজে আপনিও অংশগ্রহণ করছেন, এটাতে আমার বিন্দু মাত্র ক্রেডিট নাই। আমি যে ভালো কাজটা করব সেখানে আমি বলেই দিব যে এখানে আমার স্টুডেন্টরা টাকা দিয়ে এই ভালো কাজটা করছে, এখানে আমি কোনো ক্রেডিট নিব না। আর আপনি উল্টে যদি সেখানে যদি এই ভালো কাজটাকে তো করছেনই না, বাধাগ্রস্ত করছেন, প্লাস এটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন যদি আপনি এটাকে মানুষের মাঝে দিয়ে দেন, এটা ভাইয়া কখনো করবেন না, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? এটার যে অনলাইন ইবুক কপি কালকে থেকে অ্যাভেলেবল হবে। হ্যাঁ, অনলাইনে যে ইবুক কপি এটা হচ্ছে কালকে থেকে অ্যাভেলেবল হবে। ইবুক পিডিএফ এর মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। এই 100 টাকা কি কোনো টাকা বলেন তো? এখন 100 টাকা ভাইয়া কোনো টাকাই না বলতে গেলে, ঠিক আছে? 100 টাকা দিয়ে কালকে থেকে এই বইটা নিতে পারবেন। কিভাবে নিবেন ইনশাআল্লাহ আমি সবকিছু বলে দিব, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। পরে যাই, দেখেন আমরা এখন অংশীদারি ব্যবসায়ের অনুপাত নির্ণয় করা শিখব। কি নির্ণয় করা শিখব ভাইয়া? অনুপাত নির্ণয় করা শিখব। বিগত 5 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, 5 ইয়ারের কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই যে অংশীদারের অনুপাত নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। কি থেকে ভাইয়া? অংশীদারদের অনুপাত নির্ণয়, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, ঠিক আছে ভাইয়া? বোঝা গেছে? বিগত 5 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে অংশীদারদের এই অনুপাত নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। ওকে, তাহলে এই যে অনুপাত নির্ণয়, এই অনুপাত নির্ণয়টা ভাইয়া আমাকে খুব ভালো করে শিখতে হবে। এখন অনুপাত নির্ণয়ের মধ্যে আবার কয়েকটা ধাপ আছে। দেখেন কি বলেছে, 2 জন অংশীদার মুনাফা বন্টনের অনুপাত 2:1, তৃতীয় জনকে 5/1 মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায়ী নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? ঢাবি হচ্ছে টানা 3 বছর, টানা 3 বছর অংশীদারি থেকে প্রশ্ন করেছে, লাস্ট 3 বছর। এই 3 বছরে এই প্রশ্নটাই শুধুমাত্র দিয়েছে। ঢাবির লাস্ট 3 বছরের প্রশ্ন, অংশীদারি থেকে ঢাবি লাস্ট 3 বছর শুধুমাত্র এই প্রশ্নটাই দিয়ে গেছে, বুঝছেন? তাহলে এই প্রশ্নটা ভাই আমার ভালো মতো শিখতে হবে। আমার মনে হয় এই প্রশ্নটা আমরা সবাই পারি, তাই না? দেখেন এই যে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, এই ভগ্নাংশের বিয়োগফল বের করেন। এই ভগ্নাংশের বিয়োগফল হচ্ছে কত? 5 থেকে 1 বাদ দিলে থাকে 4। 4 পেলেন না? এখন আমি কি করব, যে পুরাতন 2 জনের যে অনুপাত আছে 2:1, তাই না? তাহলে এই যে প্রথম জনের 2কে আমি গুণ দিব কি দিয়ে? এই বিয়োগফল দিয়ে। তাহলে কত হবে? 4 দুগুণে 8। পরের জনের কত? 1, 1কে গুণ দিব কত? এই বিয়োগফল দিয়ে। তাহলে কত? 4 1 4। তাহলে এখানে হচ্ছে পুরাতন 2 জনের অনুপাত বের হলো, তাই না? এখন নতুন একজন ব্যবসাতে যে আসলো তাকে আমি 5:1 অনুপাতে নিয়ে আসছি, তাই না ভাইয়া? তাহলে এর যে তৃতীয় জনের যে অনুপাত, এই তৃতীয় জনের অনুপাত কেমনে বের করবেন? এই যে পুরাতন যে 2 জন ছিল এদের যোগফল বের করেন। তাহলে 2 আর 1 কত হয়? 3 হয়। এই 3কে আপনি গুণ করবেন কি দিয়ে জানেন? এই যে 1/5 না, মাথার উপরে যেটা থাকবে এটাকে কি বলে? লব বলে না ভাইয়া? এই লব দিয়ে গুণ করবেন। তাহলে কত হবে? 3 1 3। তাহলে নতুন অনুপাত কত দাঁড়াইলো ভাইয়া? নতুন অনুপাত বের হইলো 8:4:3। আমার মনে হয় এটা আমরা সবাই পারি, তাই না ভাইয়া? আমার মনে হয় এটা আমরা সবাই পারি, তাই না? এটা আমার মনে হয় ভাইয়া সবাই পারি। আর সবাই পারলেও সত্য কথা হচ্ছে ঢাবি লাস্ট 3 বছর শুধুমাত্র এই প্রশ্নটাই দিয়েছে, বুঝছেন? লাস্ট 3 বছর ঢাবি শুধুমাত্র এই প্রশ্নটাই দিয়েছে। তাহলে এটা আমি স্কিপ করলাম, আমি জানি এটা আপনারা সবাই পারেন। ওকে, তাহলে এবার পরের প্রশ্নটা দেখি। ভাইয়া দেখেন তো এই প্রশ্নটা আমরা সলভ করতে পারি কিনা সবাই? এই প্রশ্নটা কি আমরা সলভ করতে পারি? দেখেন আগে দেয়া ছিল কত? 5:1:1/5 এভাবে দেয়া ছিল না? আর এখন দেখেন নতুন একজনকে নিয়ে আসছে 25% হিসাবে। এমন যদি পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে একে আপনি কি করবেন? একে আপনি ভগ্নাংশ বানাবেন। কেমনে? 25/100। তাহলে কত হবে? 4/25 100 না ভাইয়া? তাহলে উপরে থাকবে কত? 1 আর নিচে থাকবে 4। এই যে ভগ্নাংশ হয়েছে না ভাইয়া? এবার আপনি অঙ্কটা সলভ করবেন, পারবেন? বলেন বলেন,
পারবেন? এভাবে আপনি কি করবেন, এভাবে আপনি ভগ্নাংশ বানাই নেবেন। এই ভগ্নাংশ বানাই নিয়ে এবার হচ্ছে আপনি ম্যাথটা সলভ করবেন। পারবেন ভাইয়া ম্যাথটা সলভ করতে? ভেরি গুড। প্রিন্টেড কপি বের হবে কিনা, এটা আসলে প্রিন্টেড কপি বের হতে সময় লাগবে। ঢাবির পরীক্ষা তো আগে, ওই প্রিন্টেড কপি পেতে পেতে আপনার ঢাবির পরীক্ষা দেখা যাচ্ছে পারও হয়ে যেতে পারে, বা 2-1 দিন আগে পাবেন। প্রিন্টেড কপি বের হবে কিনা এটা আসলে আমি এখনো শিওর না, ঠিক আছে, কারণ প্রিন্টেড কপি আমাকে স্যাম্পল পাঠাইতে চেয়েছে প্রিন্টিং এর, কালকে পাবো, দেন ডিসাইড করব, ঠিক আছে। আমার মনে হয় ইবুক নিয়ে পড়লে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখেন তাহলে এভাবে আমরা আমার মনে হয় পারবো। তাহলে দেখেন ভগ্নাংশ যদি না দিয়ে যদি পার্সেন্টেজ দেয়, সাপোজ দিয়েছে 20%, তাহলে 20% মানে কি ভাইয়া 20/100, তাহলে কাটাকাটি করেন 1/5। এইভাবে আমরা তখন ম্যাথগুলো কি করব, সলভ করতে পারবো, ঠিক আছে। নেক্সটে যাই ভাইয়া, দেখি। এই যে দেখেন এই প্রশ্নটা দেখছেন না ভাইয়া, জগন্নাথ ইউনিভার্সিটিতে দিয়েছিল। কোথায়? জগন্নাথ। এই জগন্নাথ ইউনিভার্সিটির এই ম্যাথকে মডিফাই করেছে, হালকা একটু চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে জিএসটি 22-23 একটা প্রশ্ন করেছে। ওকে, তাহলে আগের অঙ্কটা আপনারা সবাই পারবেন, কিন্তু এই অঙ্কটা করতে যে আপনারা কি হবেন, এই অঙ্কটা করতে যে আপনারা আটকে যাবেন, ঠিক আছে ভাইয়া। এই অঙ্কটা করতে যে আপনারা আটকে যাবেন। তাহলে এই অঙ্ক আমরা কিভাবে সলভ করব একটু দেখে নিই, ঠিক আছে। দেখেন কি বলছে, একটু ভালো করে পড়ি। এ আর বি অংশীদারে যারা 3-2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে, তারা 3/7 অংশ প্রদান করে সি কে অংশীদার হিসাবে গ্রহণ করলো। তাহলে সি কে ভাইয়া, সি হচ্ছে নতুন অংশীদার, তাকে কত প্রদান করেছে? 3/7 প্রদান করেছে। এখন এই যে 3/7, এই 3/7 সে কিভাবে পেয়েছে? দেখেন এর নিকট থেকে 7/2 অংশ এবং বি এর নিকট হতে 7/1 অংশ পেয়েছে। এখন জানতে চাচ্ছে বর্তমানে এবিসি এর লাভ ক্ষতি অনুপাত কত। তাহলে দেখেন ভাইয়া এই অঙ্কটা একটু নতুন না? এই অঙ্ক কি এর আগে আপনারা কেউ দেখেছেন? অনেক স্টুডেন্ট আছে এই অঙ্ক এর আগে দেখেননি এবং প্র্যাকটিসও করেননি, কিন্তু জিএসটি ভাইয়া এই টাইপের ম্যাথ এই বছর থেকে দেয়া শুরু করেছে, সেই কারণে এটাও আমাকে ভালো করে শিখতে হবে। ক্লিয়ার ভাইয়া? বলেন বলেন। তাহলে ভাইয়া এই অঙ্কটা আমরা এখন একটু সলভ করার ট্রাই করি, যে অঙ্কটা আমরা কেমনে সলভ করব। দেখেন প্রথমে যেটা করতে হবে, দেখেন এর মান কত? এর মান হচ্ছে 3, কিন্তু এ হচ্ছে কত অংশ দিয়েছে? 7/2 অংশ দিয়েছে। ভাই এর মান আছে 3, কিন্তু সে দিচ্ছে কোথায় থেকে? 7 থেকে দিচ্ছে। তার মানে 3 আর 7 কি মিলেছে? মিলেনি। তো সেই কারণে আমাকে কি করতে হবে, এখন আমাকে দেখেন এই যে 3:2, দেখেন একটু ভালো করে বুঝেন, ঠিক আছে। দেখেন এ আর বি এর পুরাতন অনুপাত কত ছিল? 3:2। এটাকে আপনি কি করে লিখতে পারবেন জানেন? এর মান হবে কত? 3 আর 2 কত? 5 না ভাইয়া? নিচে থাকবে 5, আর এর মান কত? 3, তাহলে 3। বি এর মান আপনি কি করে লিখবেন জানেন? 3 আর 2 কত? 5, তাহলে নিচে 5 আর উপরে বি এর অংশ হচ্ছে 2, এইভাবে। এখন দেখেন এ কি করেছে, এর এ অংশটা থেকে সে কি করেছে, এর এ অংশটা থেকে সে কতটুকু অংশ দিয়েছে? সে দিয়েছে 7/2 অংশ। তাহলে আমি কি করব, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে 3/5 অংশ থেকে সে দিয়েছে কত? 2/7 অংশকে বাদ দিয়ে দিব, দিলে এর নতুন অনুপাত কত হবে সেটা পাবো। তাহলে দেখি কত হয়। 5 × 7 = 35, 3 × 7 = 21 মাইনাস 5 × 2 = কত? 10। তাহলে কত থাকে ভাইয়া? 11/35। বি এর অংশ ছিল কত? বি এর অংশ ছিল 2/5। এই 2/5 থেকে বি কতটুকু দিয়েছে ভাইয়া? বি দিয়েছে 1/7। তাহলে বি এর যতটুকু অংশ ছিল সেখান থেকে আমি যদি 1/7 কে মাইনাস করে দিই, তাহলে বি এর বর্তমান অংশ পাবো না ভাইয়া? তাহলে দেখি 2/5 থেকে মাইনাস করব কাকে? 1/7 কে। তাহলে কত হবে? দেখেন 5 × 7 = 35, তাহলে কত হবে? 7 × 2 = 14 মাইনাস 5, 5 × 1 = 5, তাহলে কত হবে? 9/35। ওকে, তাহলে দেখেন একটা জিনিস, দেখেন এ অনুপাত বি অনুপাত সি, তাহলে কত হলো ভাইয়া? দেখেন এ এর মান হচ্ছে 11/35, বি এর মান কত ভাইয়া? বি এর মান হচ্ছে 9/35, আর সি কে কত দিয়েছে দুইজন মিলে? সি কে তারা দিয়েছে এত অংশ, তাই না? তাহলে সি এর মান হচ্ছে 3/7। ভাইয়া দেখেন তো এটার নিচেও 35 আছে, এটার নিচেও 35 আছে, কিন্তু এটার নিচে 7 আছে।
তাহলে এটাকে যদি আমরা একটা নরমাল সংখ্যা বানাতে চাই তাহলে কি করতে হবে? 7কে কি করলে 35 হয় বলেন তো? উভয় পক্ষ যদি আমরা 5 দিয়ে গুণ লাগাই তাহলে 35 হয় না? দেখেন তাহলে কত হবে? 15/35 হলো না ভাইয়া? তাহলে দেখেন এই 35 যদি কেটে দিই তাহলে উত্তর কি হবে? 11:9:15 হবে না? তাহলে এটাই হচ্ছে তখন নতুন অনুপাত। বুঝতে পেরেছেন? বলেন, এটাই হচ্ছে নতুন অনুপাত। ক্লিয়ার ভাইয়া? এটাই হচ্ছে কি আমাদের নতুন অনুপাত। বের করতে পারবেন? বলেন, সবাই বের করতে পারবেন? বলেন। 11:9:15 সবাই বের করতে পারবেন ভাইয়া? এখানে জাস্ট কিছুই না, আমরা কি করব, এর অংশ কত? 3 আর 2, এটাকে আমরা ভগ্নাংশ হিসাবে নিয়ে নিব। তাহলে কত হবে? 5/3। এখন এই যে 5/3 এই অংশ থেকে এ কতটুকু অংশ ছেড়ে দিয়েছে দেখেন, এ ছেড়ে দিয়েছে 7/2। তাহলে এর যতটুকু অংশ ছিল সেখান থেকে সি কে যতটুকু দিয়ে দিল সেটা বাদ দিলে এর থাকে এ অংশ। বি এর অনুপাত ছিল 2/5, এই 2/5 থেকে সি কে কতটুকু দিয়েছে ভাইয়া? সি কে দিয়েছে 1/7, তাহলে 1/7 বাদ দিয়ে দেন, তাহলে বি এর থাকে কত? 9/35 থাকে। তাহলে দেখেন এই যে 11/35, 9/35, আর সি কতটুকু পেয়েছে? সি পেয়েছে 3/7। এখন ভাই 3/7, এটাকে আমি অপশনগুলো ছিল এই রকম, ঠিক আছে? তাহলে এখন এই 3/7 এই দুইটার নিচে 35 আছে, এটার নিচে তো 35 নাই, তাহলে একে 35 বানাইতে কি করতে হবে? উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন 15/35, দেখেন তিনটারই কি আসলো? 35 আসলো। 35 কেটে দেন, তাহলে থাকলো কত? 35 নিচ থেকে কেটে দিলে থাকে 11:9:15। বুঝছি ভাইয়া সবাই? বলেন তো, বলেন বুঝতে পেরেছি কিনা বলেন। আরেকবার বলবো? এবারও বুঝেননি? অলরেডি তো একবার বলে দিলাম। বলেন, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝছেন? এখনো কেউ বোঝেননি এমন কেউ আছেন? এখনো কেউ বুঝেননি? বলেন, এখনো কেউ বুঝেননি এমন কেউ আছেন? থাকলে কমেন্ট করেন, সমস্যা নাই। এখনো যদি কেউ না বুঝেন কমেন্ট করেন, সমস্যা নাই। দেখেন, এখনো যদি কেউ না বলেন বুঝতে পেরেছি, ভেরি গুড। এখনো কেউ না বুঝলে কমেন্ট করবেন, সমস্যা নাই, বোঝাই দেওয়া হবে, সমস্যা নাই। বুঝতে পেরেছেন না? ওকে, সমস্যা নাই, প্র্যাকটিস দিবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। দেখেন, তাহলে আমরা আমাদের একটু পরে দেখি। দেখেন গুচ্ছতে যে প্রশ্নটা আসছে, গুচ্ছতে যে প্রশ্নটা আসছে, দেখেন গুচ্ছ 22-23 প্রশ্নটা আসছে। দেখেন ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই গুচ্ছ 22-23 প্রশ্নটা ভাইয়া ভালো করে বুঝতে হবে একটু, ঠিক আছে? গুচ্ছ 22-23 প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন এর মান কত? এর মান হচ্ছে 7। বি এর মান কত? বি এর মান হচ্ছে 3, তাই না ভাইয়া? এর মান হচ্ছে কত? 7, বি এর মান কত? 3। এখন দেখেন সি, সি হচ্ছে, সি এর মান কি প্রশ্নে দেয়া আছে ভাইয়া? দেখেন তো, তারা সি কে নতুন অংশীদার হিসেবে নিল। এখন কতটুকু অংশ দিয়ে নিয়েছে সেটা কি প্রশ্নে বলেছে? দেখেন কতটুকু অংশ দিয়ে নিয়েছে সেটা কি বলেছে? বলেন তো ভাই। তারা খালি জাস্ট বলেছে দুইজন অংশীদার 7 এবং 3 লাভ ক্ষতি বন্টন করে তারা সি কে নতুন অংশীদার হিসাবে নিল। কতটুকু অংশ দিয়ে নিয়েছে সে অংশের কথা কি প্রশ্নে বলে দিয়েছে? দেখেন তো ভাই, দেখেন কতটুকু অংশ দিয়ে নিয়েছে সেটা কি প্রশ্নে বলেছে? একটু দেখেন তো কতটুকু অংশ দিয়ে নিয়েছে, এটা কিন্তু প্রশ্নে বলেনি। তাহলে কতটুকু অংশ দিয়ে নিয়েছে এটা যদি প্রশ্নে না বলে তাহলে আমি কি করব? দেখেন আগের প্রশ্নটা দেখেন, আগের প্রশ্ন যদি আমরা একটু দেখি তাহলে আগের প্রশ্নে দেখেন কি বলেছিল? 3-2 অনুপাতে বন্টন করে তারা 3/7 অংশ প্রদান করে সি কে অংশীদার হিসেবে গ্রহণ করলো। তার মানে সি এর অংশটা এখানে দেয়া আছে আগের অঙ্কে, দেখেন। আর এ অঙ্কে কি সি এর অংশ দেয়া আছে? দেখেন তো সি কে কতটুকু অংশ দিয়ে নিয়েছে এটা কি বলা আছে এই অঙ্কে? এই অঙ্কে এটা বলা নাই। তাহলে ভাইয়া কেমনে কি হবে বলেন? তাহলে এটা কেমনে কি হবে, তাই না? হ্যাঁ, লিখা একটু ঝাপসা হয়ে যাচ্ছে। এটা যে কেন ঝাপসা হচ্ছে আমিও বুঝছি না, বুঝছেন? লিখা যে ঝাপসা হচ্ছে, তো এটা কেন যে ঝাপসা হচ্ছে এটা আমিও বুঝছি না। আজকে বেশ কিছু সমস্যা হচ্ছে ক্লাস নিতে, এটা যে কেন হচ্ছে আমি এটা বুঝছি না। এটা নেট প্রবলেম না কিসের প্রবলেম এটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে?
হ্যাঁ একটু ঝাপসা হয়ে যাচ্ছে, এটা যে কেন হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পারছি না, এটা মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে, সেজন্য আমি দেখছি, চেক দিচ্ছি, কিন্তু এটা যে কেন হচ্ছে আমি বুঝছি না অ্যাকচুয়ালি। হ্যাঁ এই যে এখনো ঝাপসা হয়ে আছে, এটা যে কেন হচ্ছে আমি বুঝছি না। নেট প্রবলেম হলে না, রাইট, নেট প্রবলেম হইতে পারে, বেশ কিছুদিন থেকে আমার নেট প্রবলেম হচ্ছে। ঠিক আছে না, ফোকাস ঠিক আছে, আমি বারবার দেখছি, নেটের সম্ভবত প্রবলেম হতে পারে, বুঝছেন। দেখেন তাহলে এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে এ এর অংশ ছিল কত, এ এর অংশ ছিল হচ্ছে 7, বি এর অংশ কত ভাইয়া, বি এর অংশ হচ্ছে 3। এখন এই যে এ দেখেন কি করছে, এ কিন্তু তার 7 মধ্যে থেকে কি দিচ্ছে, এক অংশ দিয়ে দিচ্ছে, কাকে, সি কে দিচ্ছে। বি কি করছে, তার 3 অংশ থেকে কি করছে, 3 অংশ থেকে এক অংশ দিয়ে দিচ্ছে সি কে, তাই না ভাইয়া, তাই তো দিচ্ছে নাকি, তাই না ভাইয়া বলেন তো, এটাই করছে তাই না, এই জিনিসটাই কিন্তু করছে, 7 মধ্যে থেকেই কিন্তু এক দিচ্ছে, দেখেন এই যে এই 7 এই 7, এই 7 মধ্যে থেকে এক দিচ্ছে, এই যে 3, এই যে 3, এই 3 মধ্যে থেকে বি এক দিয়ে দিচ্ছে, তাই না ভাইয়া। তাহলে এই ব্যাপারটা যদি হয়ে থাকে তাহলে এই প্রশ্ন আমরা খুব সহজে সমাধান করতে পারবো। কেমনে ভাইয়া, দেখেন 7 মধ্যে থেকে এক অংশ যদি দিয়ে দেয় তাহলে এর এখন বর্তমান অংশ কত হবে বলেন তো, 7 মধ্যে থেকে এক যদি দিয়ে দেয় তাহলে এর থাকবে কত, 6, বি এর অংশ হচ্ছে 3, এই যে 3, এই 3 থেকে কি করছে, এক দিয়ে দিচ্ছে, তাহলে বি এর এখন অংশ কত থাকবে, 3 থেকে এক অংশ যদি দিয়ে দেয় তাহলে থাকবে কত, 2 থাকবে। তাহলে সি কতটুকু অংশ পাবে, সি দেখেন এর কাছ থেকে পেয়েছে এক অংশ, বি এর কাছ থেকে পেয়েছে এক অংশ, তাহলে টোটাল কত অংশ, এক একে 2 অংশ, তাই না ভাইয়া, 2 অংশ। তাহলে এটাই হচ্ছে তাদের কি, এটাই হচ্ছে তার নতুন অনুপাত, 6 2 2। তাহলে এটাকে কি সবগুলোকে 2 দিয়ে কাটা যায় না, তাহলে 3 অনুপাত 1 অনুপাত 1, তাহলে উত্তর হবে 3 1 1। বুঝছেন, বলেন সবাই কি বুঝতে পেরেছেন, এটা একটু বলেন তো দেখি, সবাই কি বুঝতে পেরেছেন। ফোকাস লক করে দেন, ফোকাস লক কোথায় আছে, কোনোদিন তো এমন হয় না, আজকে এই প্রবলেমটা হচ্ছে আমার। ফোকাস লক কোথায় আছে, আচ্ছা আমি দেখবো ফোকাস লকের বিষয়টা, আমি দেখবো, সমস্যা নাই। হ্যাঁ কোনোদিন হয় না, আজকে দেখছি এই প্রবলেমটা হচ্ছে। ভাইয়া এটা কি সবাই বুঝতে পেরেছি বলেন তো, এটা কি সবাই বুঝতে পেরেছি। তাহলে আগের অঙ্কের সাথে এ অঙ্কের পার্থক্যটা কোথায় ভাইয়া, আগের অঙ্কে দেখেন, আগের অঙ্কে এ অঙ্কে কিন্তু আমরা ভগ্নাংশ নিয়ে আসিনি, কিন্তু এ অঙ্কে আমাকে ভগ্নাংশ নিয়ে আসতে হলো, কেন ভাইয়া, কারণ দেখেন এখানে আমার সি এর একটা মান দেয়া আছে, এ অঙ্কে কি সি এর মান দেয়া ছিল না, এর অংশ হচ্ছে 3, তাহলে সে 3 মধ্যে থেকে না দিয়ে সে কোথায় থেকে দিচ্ছে দেখেন তো, 7 মধ্যে থেকে দিচ্ছে। তাহলে কি হচ্ছে ভাইয়া, যেহেতু 3 তার অংশ কিন্তু সে দিচ্ছে কি 7/2, সেই জন্য এটাকে কি করতে হবে, সেই জন্য এটাকে ভগ্নাংশ বানাইতে হবে, ভগ্নাংশ বানাইয়ে বাদ দিতে হবে। ওকে, এখানে এর অংশ হচ্ছে 2, তো এ 2 এর মধ্যে থেকে না দিয়ে কই থেকে দিচ্ছে, বি, দেখেন তো বি দিচ্ছে 7/1 থেকে, সেই কারণে এটাকেও আমাকে কি করতে হবে, ভগ্নাংশ বানাইতে হবে, ভগ্নাংশ বানিয়ে সেখান থেকে মাইনাস করতে হবে, তাই না ভাইয়া। এই যে দেখেন, এই জন্য এটাকে আমরা ভগ্নাংশ ভাবে সমাধান করলাম। কিন্তু পরের অঙ্ক দেখি ভাইয়া, এই যে পরের অঙ্ক, এই পরের অঙ্কে দেখেন ভাইয়া এর অংশ কত, 7, দেখেন এই যে তার অংশ 7, 7 মধ্যে থেকে সে 1 দিয়ে দিচ্ছে, বি এর অংশ কত 3, এই যে সে 3 মধ্যে থেকে 1 দিয়ে দিচ্ছে, তাহলে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা থেকেই দিয়ে দিচ্ছে, তার যে আসল সংখ্যা সেই আসল সংখ্যা থেকেই সে দিয়ে দিচ্ছে, সেই জন্য এখানে ভগ্নাংশ বানানোর কোনো দরকার নাই। তাহলে এখানে আমি কি করব, যেহেতু পূর্ণ সংখ্যা থেকে দিয়ে দিচ্ছে, এ 7 থেকে কতটুকু দিয়ে দিচ্ছে, এই 7 মধ্যে থেকে 1 দিয়ে দিচ্ছে, তো 7 থেকে 1 চলে গেলে এর থাকে 6। বি কি করছে ভাইয়া, বি হচ্ছে তার অংশ কত, বি এর অংশ হচ্ছে 3, এই যে দেখেন 3, এই 3 মধ্যে থেকে কি করছে 1 দিয়ে দিচ্ছে, তাহলে তার থাকবে কত 2। তাহলে সি এর কত, সি এর অংশ কি দেয়া আছে, দেয়া নাই, তাহলে সি পাইলো কত, সি এর কাছ থেকে পেয়েছে 1 আর বি এর কাছ থেকে পেয়েছে 1, তাহলে টোটাল সি এর অংশ কত 2।
তাহলে অনুপাতটা কত দাঁড়াইলো ভাইয়া 6:2:2। তাহলে ভাই আমরা কি বুঝতে পেরেছি কখন পূর্ণ সংখ্যা থেকে মাইনাস করে অনুপাত বের করতে পারবো এবং কখন ভগ্নাংশ বানিয়ে মাইনাস করতে হবে। এই দুইটা কনসেপ্ট কি মাথায় ঢুকেছে? ইয়েস অর নো বলেন তো ভাইয়া, সবাই বলেন, বলেন সবাই বলেন যে কখন আমি পূর্ণ সংখ্যা থেকে এইভাবে মাইনাস করব করে অনুপাত বানাবো আর কখন আমি এই যে ভগ্নাংশ থেকে মাইনাস করে বানাবো। সবাই কি বুঝছি ভাইয়া? বলেন। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। পরে দেখি আমরা, দেখেন গুচ্ছ 20-21 একটি প্রশ্ন এসেছে, গুচ্ছ 20-21 একটি প্রশ্ন এসেছে। কি বলেছে? ত্যাগ অনুপাত কত? কি অনুপাত ভাইয়া? ত্যাগ অনুপাত কত? ত্যাগ অনুপাত বের করতে বলেছে, তাই না? তাহলে ত্যাগ অনুপাতের একটা সূত্র আছে। ত্যাগ অনুপাতের সূত্র কি? পুরাতন মাইনাস নতুন, তাই না ভাইয়া? ত্যাগ অনুপাতের সূত্র এটা না, এটা হচ্ছে ত্যাগ অনুপাতের সূত্র। তাহলে এখন আমরা এই ত্যাগ অনুপাত নির্ণয় করব। এটা আসছিল কোথায়? এটা আসছিল হচ্ছে গুচ্ছতে। ওকে, তাহলে দেখেন ত্যাগ অনুপাতের সূত্র যদি হয় তাহলে দেখেন এটা কি আমাদের, এটা হচ্ছে পুরাতন অনুপাত আর নতুন অনুপাত পরে কত হয়েছে? 5-3-2 হয়েছে, তাই না ভাইয়া? দেখেন তো পুরাতনের সাথে নতুনের কি মিলেছে? এখানে আছে 7, এখানে আছে 5, এখানে ছিল 5, এখানে হয়েছে 3, আর এখানে তো কিছুই না, এখানে আছে 2। মিলেছে? দেখেন তো ভাই, এই দুই অনুপাত কি মিলেছে? এই দুই অনুপাত কিন্তু মিলেনি। তাহলে আমাকে কি করতে হবে? যদি না মিলে আমাকে কি করতে হবে? একটু ভগ্নাংশ বানাইতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে দেখি পুরাতন অনুপাতের ভগ্নাংশ বানাবো। পুরাতন অনুপাতের ভগ্নাংশ বানাই। ক অনুপাত খ। ভগ্নাংশ বানানোর নিয়ম কি? দুইটা যোগ করেন। 7-5 কত? 12। 12-র মধ্যে উপরে থাকবে 7 কয়ের, আর অনুপাত ক্ষয়ের অনুপাত কত? 7-5 12। 12-র মধ্যে থেকে 5। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের পুরাতন। নতুন দেখি আমরা এখন। নতুন, নতুন কত? নতুন হচ্ছে ক, খ আর গ। তাহলে ক, খ, গ এর নতুন কত? 5 আর 3 8 আর 2 10। তাহলে নিচে থাকবে 10। 10-এর মধ্যে এ হবে 5, এ হচ্ছে 10, 10-এর মধ্যে এর মান হচ্ছে 3, এ হচ্ছে 10, 10-এর মধ্যে এর মান হচ্ছে 2। তাহলে ভাইয়া দেখেন এখন আমি পুরাতন থেকে কি করব? নতুনকে মাইনাস করব। তাহলে ক দেখি, ক এই যে ক এর পুরাতন কত ছিল? 7/12। এখান থেকে আমি মাইনাস করব কাকে? ক এর নতুনকে মাইনাস করব। সেটা কত আছে? 5/10। তাহলে কত হয় দেখি? 12 আর 10-এ কত? 120। তাহলে আমরা একটু ছোট করে নিই, 2 দিয়ে ভাগ করলে হয় 60, লসাগু 60। তাহলে 5-12 কত? 5 বার যায়, 5-12 60, 5-7 35, মাইনাস 6 বার যায়, 5-6 30। এটা নিশ্চয়ই পারেন আপনারা, তাই না? তাহলে এখানে হয় 5/60। ক্ষয়ের রাশি, ক্ষয়ের নতুন কত ছিল? সরি, পুরাতন কত ছিল? ক্ষয়ের পুরাতন ছিল 5/12। এই 5/12 থেকে নতুন বাদ দিব। নতুন কত? নতুন হচ্ছে 3/10। তাহলে কত হয় দেখি? আবার ওই 60ই হয়। তাহলে দেখেন এখানে কত হবে? 5-5 25 মাইনাস 3-6 18। তাহলে কত হবে ভাই? 7/60। তাহলে দেখেন ত্যাগ অনুপাত বের হলো কত? ত্যাগ অনুপাত বের হয়েছে একজনের 5/60 অনুপাত আরেকজনের 7/60। এই 60 কেটে দেন, থাকে কত? 5:7। এটাই হচ্ছে কি অনুপাত? এটাই হচ্ছে ত্যাগ করে দেয়া ত্যাগ অনুপাত। বোঝা গেছে? বলেন সবাই, বলেন ত্যাগ অনুপাত বুঝছেন ভাইয়া না বুঝেননি? বলেন ত্যাগ অনুপাত পারবো? বলেন ত্যাগ অনুপাত যদি পারেন তাহলে লাভ অনুপাতে কি হবে? লাভ অনুপাত আমি করে দিব না, লাভ অনুপাত হবে উল্টা, নতুন মাইনাস পুরাতন। নতুন গার্লফ্রেন্ড দিয়ে পুরাতন গার্লফ্রেন্ডকে মাইনাস করে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেছে? ক্যামেরা সেটিং এর সমস্যা। ক্যামেরা সেটিং কি হলো বলেন তো হঠাৎ করে আজকে? ক্যামেরা সেটিং হঠাৎ করে কি হলো বুঝলাম না। একটু ঠিক করে দিন ক্যামেরা সেটিং, ক্যামেরা ঠিক করে একটু ঠিক করে দিন। সবাই বুঝছেন? লাভ অনুপাত ত্যাগ অনুপাত পারবো? বলেন। আপনার মন পরিষ্কার, সেজন্য পরিষ্কার দেখছেন শহীদুল মিয়া। বুঝছেন? গ এর মান, আরে বাবা গ তো নতুন আসলো, তাই না? এই যে গ হচ্ছে নতুন আসলো, তে যে নতুন আসবে সে কি আর কিছু ত্যাগ করবে? না, সে তো লাভ করবে। গ তো আর ত্যাগ করবে না, ত্যাগ করবে কারা? ত্যাগ করবে পুরাতন যারা ছিল তারা ত্যাগ করবে। বুঝতে পেরেছেন? বলেন
হ্যাঁ লসাগু 120 নেন, কোনো সমস্যা নাই, 120 নেন, কোনো প্রবলেম নাই, তবে যত ছোট করবেন অত ভালো। 120 দিয়ে করে দেখেন, উত্তর একই আসবে। 120 দিয়ে করে দেখেন, একই আসবে। বোঝা গেছে? হ্যাঁ লাভ হয়। নতুন গার্লফ্রেন্ড আসার পর পুরাতন গার্লফ্রেন্ডকে বাদ দিলে লাভ হয়। হ্যাঁ অবশ্যই লাভ হয়, লাভ হয় না? তাহলে কি এমনি বাদ দিচ্ছেন আপনি? বলেন না, আবার বলবেন যে ভাইয়া আমি বাদ দিচ্ছি না, আমাকে বাদ দিচ্ছে। ঘটনা হবে এমন নাকি? বলেন। এস এম ফয়সাল, আপনি বাদ দিলেন না আপনাকে বাদ দিয়েছে, কোনটা? ছেলেরা তো তাই বলে, স্যার আমি আর কই বাদ দিলাম, আমাকে বাদ দিয়ে দিল, তাই না? ওকে, তাহলে দেখেন আমি এই চ্যাপ্টার থেকে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ এখন একটা সাজেশন দিয়ে দিব এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে আপনাদেরকে আমি এখন পূর্ণাঙ্গ একটা সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? তার আগে দেখেন আমাদের কোর্সটা সম্পর্কে আরেকবার বলে নি। লাস্টবার আমাদের যে কোর্স আসছে আগামীকাল 5 তারিখ, ভর্তির লাস্ট ডেট, মাত্র 500 টাকায়, ঠিক আছে? মাত্র 500 টাকায়। যারা এতদিন বিভিন্ন ক্লাসে তাদের সমস্যা ছিল, সেই সমস্যা ইনশাল্লাহ এ টু জেড সমাধান হবে, ঠিক আছে? আমাদের যে টিচার প্যানেল, এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কমার্স ব্যাকগ্রাউন্ডে আল্লাহর রহমতে আমাদের টিচার প্যানেলটা সবচেয়ে স্ট্রং এবং সবচেয়ে ভালো এবং অভিজ্ঞতা সম্পন্ন টিচার প্যানেল, বুঝছেন? এটা বলতে পারি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা কাজ করছে, হয়তো অনেক প্ল্যাটফর্ম আছে, তারাও ভালো করছে, সবকিছু করছে, কিন্তু ভাই আমাদের এই নতুন যে টিচার প্যানেল আছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা হচ্ছে একটা বেস্ট এবং সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন টিচার প্যানেল এটা। এবং এখানে পড়াশোনার ক্ষেত্রে একটা বেস্ট সার্ভিসও আপনি এখান থেকে ইনশাল্লাহ পাবেন, এতটুকু গ্যারেন্টি দিতে পারি। ওকে, তো এখানে আমরা দেখি একটু, তাহলে এখানে আমরা দেখি যে আগামীকালকে আপনাদের ভর্তির লাস্ট ডেট, মাত্র 500 টাকায় জিএসটি এবং আরইউ পর্যন্ত যত প্যারা আছে, ঠিক আছে, সব প্যারা ইনশাল্লাহ কমপ্লিট হবে। শুধুমাত্র 70 মার্কের প্রিপারেশনই না, তার সাথে সাথে বাংলা ইংরেজির যে 30 মার্ক, সেটাও ইনশাল্লাহ এখানে ক্লিয়ার হবে। ওকে, আর অ্যাকাউন্টিং এ জিএসটি আরইউ ঢাবি যত সাজেশন যা লাগে সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং আমি নিজ দায়িত্বে আমি সেগুলো আপনাদেরকে করাবো। এছাড়া আমার সাথে আপনাদের নাজমুল স্যার থাকছে, স্যারও আপনাদেরকে ক্লাস করাবে এগুলো নিয়ে, মানে আরো ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সম্রাট স্যার আছে ম্যানেজমেন্টের দায়িত্বে, শহীদ স্যার আছে, এদের দুইজনের পাশাপাশি ম্যানেজমেন্টে আমিও বেশ কিছু ক্লাস নিব আপনাদের, ঠিক আছে? ম্যানেজমেন্টে আমিও বেশ কিছু ক্লাস আপনাদের নিব। এছাড়াও আপনাদের ইংলিশের দেখেন আমির স্যার আছে, আপনাদের সবার প্রিয় আমির স্যার, ইংলিশের বস। তানভীর স্যার আছে বাংলার বস, তারাও ক্লাস নিবে। জাহাঙ্গীরনগরের যে ম্যাথ ক্লাস, সেই ম্যাথ ক্লাস হচ্ছে 5টা ম্যাথ ক্লাস নিয়ে আপনাদেরকে ম্যাথকে কমপ্লিট করে দিবে। শাহাদাত স্যার আছে, শাহাদাত স্যারও আপনাদের অ্যাকাউন্টিং এ আপনাদের বেশ কিছু হেল্প করবে এবং ক্লাস নেবে, ঠিক আছে? তো সব মিলে একটা ইনশাল্লাহ একটা ভালো সার্ভিস, মডেল টেস্ট সবকিছু আপনারা এখানে পাবেন। সব মিলে আমাদের এখানে ইনিশিয়ালি আমাদের এখানে 55+ ক্লাস পাবেন সব মিলে, বুঝছেন? জিএসটি পর্যন্ত ক্লাসের সংখ্যা আরো বাড়বে, ঠিক আছে? ওকে, এখন দেখেন আপনার ক্লাস কয়টা থাকবে? থাকবে, আমার ক্লাস থাকবে, ভালোই থাকবে, অনেক ক্লাস থাকবে। এখন দেখেন অংশীদারি থেকে যা যা কঠিন ছিল ভাইয়া সবকিছু আপনাদেরকে আমি পড়াই দিয়েছি। ফাইনাল সাজেশন দেখেন অংশীদারি থেকে। বন্টনযোগ্য মুনাফা নির্ণয় পড়াইছি ভাইয়া, প্রশ্ন আসবে কোথায় থেকে? বন্টনযোগ্য মুনাফা নির্ণয় পড়াইছি। অংশীদাররা কত টাকা পাবে পড়াইছি ভাইয়া। সমাপনী মূলধন নির্ণয় পড়াইছি। এবং সর্বশেষ অনুপাত সংক্রান্ত ম্যাথ। এই 4টা জায়গা থেকে ম্যাথ রিলেটেড প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ম্যাথ রিলেটেড প্রশ্ন এই 4টা থেকে আসবে। বাংলা কথা যদি বলতে চাই, আমি এই স্লাইডে যে ম্যাথগুলো দেখাইছি, এই ম্যাথগুলো যদি আপনি ভালো মতো করে যান, আপনার আর আটকাবে না। ওকে, এর বাইরে আসেন কিছু কিছু জিনিস আমি পড়াইনি, যেমন সুদ সংক্রান্ত জিনিস, উত্তোলনের সুদ। ভাইয়া এই উত্তোলনের সুদ আসতে পারে, গুচ্ছতে দিতে পারে। এই উত্তোলনের সুদ আপনারা এইচএসসি লেভেলে পড়ে আসছেন। এই উত্তোলনের সুদ আমার মনে হয় যে সবাই আমরা জানি যে কেমনে নির্ণয় করতে হয়। রুলগুলো আমরা মনে হয় সবাই জানি। প্রতি মাসের শুরুতে বললে 6.5, মাঝামাঝি বললে 6, শেষে বললে 5.5, সপ্তাহের শুরুতে বললে 26.5, সপ্তাহের মাঝামাঝি বললে 26, সপ্তাহের শেষে বললে 25.5। আমার মনে হয় এগুলো ভাইয়া সবাই পারি। এর বাইরে উত্তোলনের সুদ নির্ণয় করা শিখবেন। আর কিছু কিছু ভাইয়া থিওরি আছে যেটা আপনারা সবাই জানেন অলরেডি। এই থিওরিগুলো আমরা ম্যানেজমেন্টও পড়ে আসছি, যে কিছু যদি চুক্তিতে না বলা থাকে মুনাফা বন্টিত হবে সমহারে,
কিছু না বলা থাকলেও ঋণের উপরে বাধ্যতামূলক 6% সুদ ধরতে হয়। আর অন্যান্য ক্ষেত্রে যদি কিছু বলা না থাকে তাহলে কোনো কিছু করা যায় না। এই যে বেসিক জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো আমার মনে হয় যে সবাই জানি। আর এর বাইরে আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে ভাইয়া অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাবে কোন জিনিসগুলো যায়, যে জিনিসটা আমি অলরেডি আপনাদেরকে পড়াই দিয়েছি। এই কয়টা জিনিস যদি এই চ্যাপ্টার থেকে দেখে যান, আর আমি যে 10টা 12টা প্রশ্ন আপনাকে সলভ করাইছি, এই প্রশ্নগুলো যদি আপনি মন থেকে শিখতে পারেন, 100 আপনার অংশীদারি থেকে আপনি প্রশ্ন কমন পাবেনই 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 পাবেনই। বোঝা গেছে? বলেন, সবাই বুঝছেন? বলেন, ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছি? অংশীদারি থেকে আর কোনো প্রবলেম আছে? সাজেশন অংশীদারি থেকে ভাই আমি দিয়ে দিলাম। এখানে যত প্রশ্ন করাইছি এই প্রশ্নগুলো মাত্র 10 থেকে 12টা প্রশ্ন আপনাকে করাইছি। এগুলো ভালো করে শিখবেন। প্রাপ্য বললে কোন জিনিসগুলো আসে, বন্টনযোগ্য মুনাফা বললে কেমনে নির্ণয় করে, মূলধন নির্ণয় করতে বললে কেমনে নির্ণয় করে, এগুলো ভাইয়া। আর এদিক থেকে কিছু থিওরি বলা হয়েছে আপনাকে। থিওরি কি? অংশীদারদের মূলধন হিসাব ডিটেল বুঝাই দিয়েছি। চুক্তিতে উল্লেখ থাকলে কি হবে না হবে এগুলো, আর উত্তোলনের সুদ নির্ণয় করা। এই কয়টা জিনিস দেখে যান। এখান থেকে আপনি জিএসটি আরইউতে অন্তত 2টা প্রশ্ন পাবেন, এবং ঢাবিতেও এবছর একটি প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে, সেটা এমসিকিউ হোক বা রিটেনে হোক। ওকে, এবার অংশীদারি ব্যবসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ক্লিয়ার? বলেন, সপ্তাহেরটা জানেন না? সপ্তাহেরটা জানেন না আপনারা? হ্যাঁ, এই যে বলে দিয়েছে, সপ্তাহেরটা বলে দিয়েছে। হ্যাঁ, সপ্তাহেরটা বলে দিয়েছে। শুরু, সপ্তাহের শুরুতে বললে 26.5, মাঝামাঝি বললে 26, শেষে বললে 25.5। ওকে ভাইয়া? ওকে, ক্লিয়ার? বলেন, নেক্সটে যাই। সেটা হচ্ছে ওই যে কোর্স নিয়ে যেটা বললাম, আমি আবারও বলি, কোর্সে ভর্তি হওয়ার লাস্ট ডেট আগামীকাল। ঠিক আছে? লাস্ট ডেট আগামী পরশু থেকে সম্ভবত ক্লাস শুরু হয়ে যাবে আমাদের। ঠিক আছে? আর বিজনেস ব্লুপ্রিন্ট কালকে আসছে। ঠিক আছে? বিজনেস ব্লুপ্রিন্ট কালকে আসছে, ইবুক হিসাবে আসছে, পিডিএফ কপি, সফট কপি। ইবুক নিয়ে আপনি যদি চান যে প্রিন্ট করবেন, করে নিজে পড়বেন, তাহলে সেটা করতে পারবেন। কিন্তু ভাইয়া সবার কাছে শিক্ষক হিসেবে অনুরোধ, একটা ভালো কাজ করার মানসিকতা নিয়ে একটা অনুরোধ, এটা কারো কাছে শেয়ার করবেন না, অনলাইনে ছড়াই ছিটাই দিবেন না। ঠিক আছে ভাইয়া? বিশেষ অনুরোধ সবার কাছে। ওকে, তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আজকের ক্লাসটা তাহলে ভাইয়া এখানেই শেষ করছি। এখন একটু সবাই বলেন যে ক্লাসটা করে কি কিছু শেখা টেখা গেল? অংশীদারি নিয়ে যাদের প্রবলেম ছিল, প্রবলেমগুলো কি সলভ হয়েছে? প্রবলেমগুলো কি পারা যাবে এখন? একটু সবাই কমেন্ট করেন তো দেখি। বলেন, সবাই বুঝছেন ভাইয়া? বলেন, হ্যাঁ হ্যাঁ, গুচ্ছ পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। গুচ্ছ পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। ওকে ওকে, পারবো তাহলে ভাইয়া? অংশীদারি থেকে প্রশ্ন সলভ করতে পারবো সবাই? ইনশাল্লাহ পারবো। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। যারা ভর্তি হইতে চান অ্যাকাউন্টিং ক্লাব পেজে নক করবেন, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। ঠিক আছে? কিভাবে পেমেন্ট দিব, নিয়ে পিডিএফটা নিব, এটা আমি কালকে বলে দিব। কালকে সকালে ইনশাল্লাহ বইয়ের কিভাবে অর্ডার করবেন সবকিছু বলে দিব। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।